ঘটনাটির সময় রাসেল ভাই 1994 সাল। এইটি ঘটনাটি ঘটে কালু মিয়া নামক একজন রিক্সা চালকের সাথে। আচ্ছা, উনি প্রফেশনে একজন রিক্সা চালক ছিলেন। উনি যে কাজটা করতেন, ওনার বাড়িটা চুয়াডাঙ্গা এই আলমডাঙ্গা থেকে 7-8 কিলোমিটার ভিতরে ছিল, ভিতরে একটা গ্রামে ছিল। তো উনি সকালবেলা রিক্সা চালাতে চালাতে চলে আসতেন শহরে এলাকায় রিক্সা চালিয়ে, আবার রাতের বেলা বাড়িতে চলে যেতেন। এটা ওনার দৈনন্দিন একটা কাজ ছিল। তো গতানুগতিক ভাবে উনি যেদিন ওনার সাথে ঘটনাটা শুরু হয় সেদিন উনি আসেন চুয়াডাঙ্গা শহর রিক্সা চালিয়ে। তবে ওই দিন ওনার ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। আচ্ছা, এবং উনি আলমডাঙ্গা থেকে ফিরে যখন ওনার বাড়িতে যাবেন, ওনার বাড়িতে যাওয়ার আগে দুটো বিলের পাশ দিয়ে যেতে হতো। বর্ষাকালে সেটা ভরা থাকতো এবং অন্য সময় সেটা শুষ্ক থাকতো, এবং অন্য সময় কৃষিকাজ সেই বিলের মধ্যে করা হতো। তো ওই সময়টা বর্ষাকাল ছিল না, ওই সময়টা শুষ্ক মৌসুম ছিল আর কি। তো পাশে রাস্তা ছিল, উনি রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছে। তো ওই সময় রাস্তায় আবার কেউ ছিল না, মানে একদম নিস্তব্ধ একটা সময়, ওই রাস্তাটা এরকম ছিল। তো হঠাৎ উনি খেয়াল করলেন বেশ উঁচু লম্বা একজন লোক। তো লোকটি হাতে মানে সাদা কাপড়ে কি যেন ঢাকা, ওনার এক হাতে ধরে রেখেছেন উনি, এরকম ছোট একটা জিনিস। তো উনি তখন বললেন, এই রিক্সা থাম, মানে তুই করেই বলছে, এই রিক্সা থাম, যাবি? বলে কোথায় যাবো? বলে সামনে এই বিল পার হয়ে যে বট গাছটা আছে, বট গাছের কাছে আমি যাবো। তখন বলে যে ঠিক আছে চলেন। তখন উনি লাফ দিয়ে উঠে বসেন, রিক্সা উঠে বসেন। তো রিক্সা চালাচ্ছে কালু মিয়া, চালাতে চালাতে কিছুক্ষণ পরে হঠাৎ করে পেছন দিক থেকে, মানে ব্যাক সাইড থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসছে। বাচ্চাটি বলছে আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তখন কালু মিয়া বুঝতে পারলো ওই যে সাদা কাপড় দিয়ে যেটি মানে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল একটা জিনিস, এটা আসলে একটা বাচ্চা। ওই বাচ্চাকে উনি কোথা থেকে যেন নিয়ে আসছেন। তখন কালু মিয়া সাহস করে বলেন যে ভাই বাচ্চাটা কি আপনার? তখন উনি আবার ধমক দিয়ে বলেন বাচ্চা আমার না তাই কার, এরকম ভাবে তুই চুপ থাক, এরকম একটা ধমক দিয়ে চুপ করাইতেন আর কি। তো রাসেল ভাই কালু মিয়া কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু ওই এলাকায় রিক্সা চালান, মোটামুটি সবাইকে উনি চেনেন, কিন্তু এই লোকটা ওনার খুব অপরিচিত ছিল। তখন উনি অত কিছু মানে কিছু জিজ্ঞেসও করতে পারছেন না, বা এরকম রাতের বেলা কি জিজ্ঞেস করব বেশ মানে বুঝতে পারছেন না। দেখুন উনি ওনার মধ্যে রিক্সা চালিয়ে যাচ্ছেন। কিছু তো যাওয়ার পর রাসেল ভাই হঠাৎ আরেকটি লোক রিক্সার গতিরোধ করে, ঠিক ওনার মতোই উঁচা লম্বা, প্রায় একই রকম চেহারা, মনে হয় তমুজ ভাইটা এরকম কিছু হবে আর কি, প্রায় একই রকম চেহারা আর কি, চেহারার গঠন। তো ওনার হাতেও সেম একই রকম জিনিস, কি যেন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, এবং ওই একটা হাত ধরে রেখেছে মনে হচ্ছে এই সাদা কাপড়ের ওখানে। বলছে এই রিক্সা যাবি? বলে আমার তো যাত্রী আছে। বলে কোনো সমস্যা নাই, আমি এই রিক্সাতেই যাবো। এই বলে কোনো কথা ছাড়াই হঠাৎ করে উঠে বসে পড়েন ওই রিক্সা। অথচ ওই রিক্সা কিন্তু আরেকজন লোক ছিল, কিন্তু কেউ ওরা মানে একজন আরেকজন কিন্তু প্রতিবাদ করছে না যে আপনি কেন উঠবেন, মনে হচ্ছে এই দুইজনকে চেনে। কিছুক্ষণ পরে কালু মিয়া খেয়াল করলো যে এখন আর একটা বাচ্চার কান্না আসছে না, দুটো বাচ্চার কান্না আসছে পিছন থেকে। দুটো বাচ্চা বলছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন, বাড়িতে যেতে দেন, এবং ওরা কোনো কথা বলছে না। তো কালু মিয়া এখন মানে চিন্তা করছে যে দেখি কি বলবো না বলবো। তো এখন যাই হোক আসল ভাই, কিন্তু কয়েক মিনিট এরকম কান্নাকাটির পর হঠাৎ করে কালু মিয়া মানে বুঝতে পারলো যে হঠাৎ করেই যেন দুটো বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। তখন কালু মিয়ার পিছন দিকে তাকায় নাই, তখন বট গাছের কাছে চলে আসলো বিলের পাশে। বট গাছের পাশে আসার পরে ওই লোক দুটো নামার পরে বললো এই না তোর ভাড়া নেই, তাই বলে কিছু টাকা তাকে দিয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওই দুটো বাচ্চা কিন্তু আর ওখানে ছিল না, যে কোথায় গেল। তো উনি তাদেরকে জিজ্ঞেস করতে যাবে, হঠাৎ করে দেখলো তারা ঠিক যেই দিক দিয়ে রিক্সা নিয়ে আসে ঠিক ওই দিকেই আবার চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে তারা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে এমনটা, কিন্তু সাথে দুটো বাচ্চা নেই। তখন ওই চিৎকার করছে ভাই বাচ্চা দুইটা কই, তার কোনো উত্তর দিল না, ওনারা তার মানে হাঁটা দিয়ে চলে যায়। এখন কালু মিয়া চিন্তা করেছে যে না জানি কোন ফ্যাসাদে পড়লাম, সে আবার মানে কি ঝামেলায় পড়ি। উনি তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাড়ির দিকে চলে যায়। তখন বাড়ির যখন কাছাকাছি এসেছে রাসেল ভাই, হঠাৎ করে দেখেন ওই দুটো লোক তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কালু মিয়া খুব অবাক হয় যে কি ব্যাপার, একটু আগে না ওনারা কত দূরে রেখে আসলাম, আমি রিক্সা এত দ্রুত চালিয়ে বাড়িতে চলে আসলাম, অথচ এই দুটো লোক এখানে আসলো কিভাবে? তখন কালু মিয়া চিন্তা করে যে এটা একটা প্যারানর্মাল বিষয় হতে পারে, কারণ যেহেতু উনি বিলের পাশ দিয়ে রিক্সা চালিয়ে আসেন, মোটামুটি টুকিটাকি ছোট ছোট প্যারানর্মাল বিষয়টা ওনার কাছে এটা খুব কমন ছিল। তখন উনি চিন্তা করেন যে আমার সাথে এতক্ষণ যেটা ঘটেছে প্যারানর্মাল ঘটনাই ঘটেছে। উনি বেশ সাহসী লোক ছিলেন, তাই তাড়াতাড়ি বাসায় ফিরে রিক্সাটা বাড়ির উঠানে সাইড করে রেখে উনি তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে শুয়ে পড়েন। উনি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। ঘুম থেকে ওঠার পরে ওনার একটা অভ্যাস ছিল, উনি স্মোক করতেন। ওনার জামার পকেটেই মানে সিগারেট থাকতো।
তো উনি যে কাজটা করলেন যে জামার পকেটে যে সিগারেট ছিল 2 পিস সিগারেট উনি রাতের বেলা রেখে দিয়েছিলেন আর কি, উনি জামার পকেটে হাত দিয়ে সিগারেট দুটো বের করেছেন। বের করে যখনই ম্যাচ দিয়ে সিগারেট ধরাতে যাবেন হঠাৎ করে দেখেন এটা তো সিগারেট না, এ দুটো বাচ্চার আঙ্গুল, একটা হলো বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী। এটা ওনার প্যাকেটের মধ্যে ছিল। হ্যাঁ, ওনার জামার পকেটের মধ্যে এটা ছিল। তো উনি খুব অবাক হন, কি ব্যাপার, এই সিগারেটের জায়গায় এই বাচ্চার আঙ্গুল আসলো কিভাবে? উনি তো চিৎকার দিয়ে বাড়ির লোকজনকে জড়ো করে ফেলেন যে আমার জামার পকেটের মধ্যে এরকম বাচ্চার আঙ্গুল। তখন ওনার বাড়ির লোকজন বলে, কি ব্যাপার, তোমার রিক্সায় মানে রক্তের ছোপ লেগে আছে কেন? তখন উনি আবার তাড়াতাড়ি রিক্সায় যান এবং রিক্সায় রাসেল ভাই দেখা যাচ্ছে যে আমরা সাধারণত রিক্সায় যে সিটের উপর বসি সেই সিটের নিচটা কিন্তু ফাঁকা থাকে, অনেক সময় রিক্সাওয়ালারা প্রয়োজনীয় জিনিস সিটের নিচে রেখে দেন। ওর মনে হচ্ছিল সিটের নিচ থেকে কোনো রক্ত কোনো প্রবাহ এসেছে। তোমরা সবাই রিক্সার সিটটা যখনই উনি সরিয়েছেন তখনই দেখেন যে মানে রক্তাক মানে শুধু কঙ্কাল আছে, কঙ্কালের হাড়ের সাথে কিছু মাংস ঝুলে আছে আর মাথা দেখা যাচ্ছে, কিন্তু কাল লাশ, চেহারা এত বিভৎস হয়ে গেছে। ওই দুটো বাচ্চাকে এমন ভাবে নৃশংসভাবে হত্যা করে ওই সিটের নিচে রেখে দেওয়া হয়েছে। তখন এই দৃশ্য যখন ওরা দেখেন সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। আর যেহেতু এটা একটা মার্ডার সেহেতু পুলিশকে তো অবশ্যই ইনফর্ম করতেই হবে, ইনফর্ম করতে হবে। পুলিশও আসেন। জি। তো পুলিশ আসার পরে এই ডেড বডি যতটুকু অবশিষ্ট ছিল নিয়ে যান, এবং যেহেতু ওনার রিক্সাতে এটা পাওয়া গেছে সেহেতু তাকে তো ধরে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাকে ধরে নিয়ে যাবে। উনি প্রায় 3 মাস জেলে ছিলেন আর কি। পরবর্তীতে উনি পুলিশি রিপোর্টে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত নন। আর ভাই এই দুটো বাচ্চার লাশ ছিল পাশের গ্রামের, যারা রাতের বেলা মানে কোনো কারণে বের হয়েছিল বাসা থেকে হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু ওরা ঘরে ফিরে আসে নাই। অনেক খোঁজাখুঁজি করছে, ফিরে আসে নাই। কিন্তু পাশের গ্রাম তো হয়তো তারা জানতে পারেনি, কিন্তু পরের দিন মানে যখন এরকমই হলো যে দুটো বাচ্চার লাশ, তখন ওনারা বুঝতে পারলেন হয়তো এই দুটো বাচ্চার লাশই। তখন যখন কালো মিয়াকে চেহারার বর্ণনা, কালো মিয়া তো অন্ধকারে খুব ভালো দেখতে পারেনি বাচ্চার, তো যতটুকু বলেছে তা বুঝতে পারছে এই দুইটাই সেই বাচ্চার লাশ। তো রাসেল ভাই মোটামুটি 3 মাস উনি এরকম কারাগারে ছিলেন। পরবর্তীতে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। তো উনি আবার বাড়িতে ফিরে আসেন। তো ফিরে আসার পরে যে বিষয়টা ঘটতে থাকে সেটা হলো রাসেল ভাই, উনি কিন্তু একটা বিষয় বলতে ভুলে গেছি, উনি কিন্তু রিক্সা চালানোর পাশাপাশি আর একটা প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। সেটা হচ্ছে গ্রামে কোনো পুরুষ লোক যদি মারা যেত তো কালো মিয়া এটাকে গোসল দিতে যেতেন। এটা মানে ওনার বাবা দাদা অনেক আগে থেকেই বংশ পরম্পরা ওনারা এই কাজটা করেন আর কি। তো রাসেল ভাই হঠাৎ একদিন রাত 11টার দিকে, এই মানে জেলখানা থেকে আসার হয়তো 5-7 দিন পরে আর কি, রাত 11টার দিকে হঠাৎ করে ওনার বাড়ির দরজায় কড়া নাড়ছে। দেখে যে ওনার গ্রামের পরিচিত 2জন মুরব্বী আসছেন ওনার বাড়িতে। এসে বলতেছেন যে গ্রামে যে কবিরাজটা ছিল, কবিরাজটা হঠাৎ করে মারা গেছে, তুমি তো তাড়াতাড়ি চলো, গোসল দিতে হবে। আচ্ছা। তখন কবিরাজটা ওনার খুব পরিচিত ছিল, ওনার বাবার বন্ধু ছিল। আচ্ছা আচ্ছা। তখন উনি শুনে খুব মানে শোকাহত হন যে কবিরাজ চাচা মারা গেছেন। বলছে ঠিক আছে আমি আসছি। এবারে উনি একটু ওনার একটু রেডি হয়ে চলে আসেন এবং এসে বলেন, এখন কবিরাজ চাচার বাড়িটা কালো মিয়া চিনত। এখন উনি ওইদিকে হাঁটা না দিয়ে ওই 2 মুরব্বী বলছে যে এদিকে না আরেক দিকে চলো। আরেক দিকে কোন দিকে? কবিরাজের পুরান বাড়িতে, পুরান ভিটা। বলে পুরান ভিটায় তো কেউ থাকে না ওখানে। বলে না, ওর কবিরাজের ইচ্ছা ছিল যে ওনার দাফন কাফন এবং লাশ ধোয়ানো এইটার জন্য ওনার পুরান ভিটাতে হয়। পুরান ভিটাতে রাসেল ভাই ওই যে বিলের কথা বললাম, ওই বিলের কাছাকাছি আর কি। আচ্ছা। তখন কি আর করা, হয়তো বা বলে থাকতেও পারেন, এটা কালো মিয়া জানে না। তখন ওই 2জন মুরব্বীর সাথে উনি হাঁটা ধরেন এবং পুরান ভিটাতে কিন্তু একদম একটা বিরান জায়গা ছিল ওটা, মানে ওখানে কোনো থাকার কোনো উপযোগী কোনো ঘরটর ছিল না। সেখানে দেখা যায় সত্যি ওখানে একটা লাশ রাখা আছে খাটিয়ার উপরে। তখন লাশ ধোয়ানোর জন্য আনুষঙ্গিক সব জিনিস ছিল, একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা ছিল। তখন ওই 2 মুরব্বী বললো যে কালো মিয়া তুমি লাশটা গোসল করার ব্যবস্থা করো, এখানে সব প্রয়োজনীয় জিনিস আছে, সাহায্য লাগলে আমাদেরকে বলো। তখন কালো মিয়া যখন লাশের কাছে গিয়ে যখনই উপর থেকে কাপড়টা সরিয়েছে তখন দেখে ওটা কবিরাজের লাশ না, ওই যে রাসেল ভাই উনি রিক্সায় যে একজন লোককে তুলেছিল বাচ্চা নিয়ে, যে লোকটা উঠেছিল, এটা সেই লোক ওখানে শুয়ে আছে। এবং শোয়ার পর দেখেন সে আর মৃত না, সে চোখ খুলে আছে। এবং যখনই লাশের কাপড়টা সরিয়েছে কালো মিয়ার হাতটা খপ করে ধরে সজোরে একটা কামড় মেরে বসে হাতে। এবং এরপরে কালো মিয়ার আর কোনো সেন্স ছিল না। সকালবেলা কালো মিয়াকে সেই বিলের ওই বট গাছের নিচে পাওয়া যায়, কিন্তু কালো মিয়ার হাতটা ছিল একদম রক্তাক্ত। আচ্ছা। এবং তাকে যখন উদ্ধার করা হয় তখন তার হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এটা ছিল না, মানে লাশ কামড় দিয়ে হয়তো বা সেটা মানে কেটে ফেলেছে এরকম আর কি। তো উনি এরপরে হাতের ট্রিটমেন্ট করান কয়েক মাস ধরে।
আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন রাসেল ভাই, কিন্তু সমস্যা হলো উনি আগের মতো রিক্সাটা ওইভাবে চালাতে পারতেন না, কারণ যেহেতু 2 হাত বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর জোরটা ছিল না হাতে, এই জন্য উনি ওইভাবে ভালো করে রিক্সা চালাতে পারতেন না। উনি চিন্তা করেন একটু কৃষিকাজের দিকে আস্তে আস্তে উনি একটু মুভ করেন আর কি। তবে ওই লাশ ধোয়ার প্রফেশনটাও ওনার ছিল। তো উনি এই ঘটনার পরে সত্যি সত্যি মানে আরেকটা যে ঘটনা ঘটে রাসেল ভাই, যে ওই কবিরাজ কিন্তু জীবিত ছিল। কবিরাজ পরে এসে বলে যে আসলে তোমার বাবা এবং আমি বন্ধু ছিলাম, আমরা একই সাথে এক ওস্তাদের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলাম। তো তোমার বাবা যে কাজটা করতো সেটা হচ্ছে উনি খুব রাগী ছিল। অনেক সময় কোনো বাড়িতে জিন তাড়াতে গেলে তো উনি এক কথা 2 কথার উপরে জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। আচ্ছা, এটা ছিল ওনার, উনি খুব বদরাগী ছিলেন, জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন, যার কারণে অনেক জিনই ওনার উপর খুব ক্ষিপ্ত ছিল। আচ্ছা। উনি বলেন। এবং আসলে আরেকটা বিষয় সেটা হলো এই কালো মিয়ার বাবা কিন্তু একদিন পুকুরে গোসল করতে গিয়ে, উনি কিন্তু একজন সুস্থ স্বাভাবিক লোক ছিলেন, জি। পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে ডুবে মারা যান। অথচ উনি খুব ভালো সাঁতার জানতেন। কারণে মারা গেল কিভাবে অনেকে বলেছে হয়তো বা Heart attack পানির বা ভিতরে এরকম। হার্ট স্ট্রোক করেছে, এরকম হার্ট অ্যাটাক হতেই পারে। কিন্তু আসলে ওই কবিরাজ বলেন আসলে তোমার বাবাকে জিনেরাই মেলে ফেলছে পানির ভিতরে। আচ্ছা, তো তখন বলছে এখন তোমাদের পিছনে লেগেছে, তুমি একটু সতর্ক থাকবা। আমি চাইলে তোমাকে চিকিৎসা করতে পারি, কিন্তু চিকিৎসা করতে গেলে হয়তো আমি মারা যাবো। তো যার কারণে কবিরাজ তার চিকিৎসার দায়িত্ব নিতে নারাজ হন, যে এই সমস্যা যেটা তার সাথে হচ্ছে সেই সমস্যা উনি সলভ করতে পারবেন না। প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আচ্ছা। কিন্তু তারপরেও রাসেল ভাই কবিরাজের কাছে উনি অনেক রিকোয়েস্ট করেন যে আমাকে একটু চিকিৎসা করেন। তো কবিরাজ চিকিৎসা শুরু করে, কিন্তু শুরু করার 7 থেকে 8 দিনের মাথায় কবিরাজ হঠাৎ করে রাতের বেলা তার বাড়িতে মারা যান। আচ্ছা, কিভাবে মারা গেছেন এটা কেউ বলতে পারে না, হঠাৎ করে রাতের বেলা মারা গেছেন কবিরাজ। তো সেই কবিরাজের যথারীতি গোসল দেওয়ার দায়িত্ব কালো মিয়ার উপর এসে পড়ে। তো কালো মিয়া যখন গোসল করতে, যখন মানে কবিরাজের সবকিছু রেডি, কবিরাজও যেহেতু রাসেল ভাই একটু ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিলেন, জি। তো কবিরাজকে যখন গোসল দেওয়া হবে, তো চারদিক থেকে সাধারণত আমরা গোসলের সময় দেখি চারদিক থেকে একটু ঘিরে নেওয়া হয় আর কি লাশের গোসল করানোর সময়। তখন কালো মিয়া যখন গোসল করার জন্য ভিতরে ঢুকেছেন, তো হঠাৎ কয়েক মিনিটের মাথায় প্রচন্ড জোরে কালো মিয়া চিৎকার শোনা গেল। লোকজন তাড়াতাড়ি করে গিয়ে দেখে কবিরাজের লাশের জায়গায় পড়ে আছে, কিন্তু কালো মিয়া মানে মাটিতে পড়ে আছেন এবং মনে হচ্ছিল তার চেহারা মানে ভারী কিছু দিয়ে একদম থেতলিয়ে দেওয়া হয়েছে। মানে এমন খুব নৃশংসভাবে ওখানে তাকে হত্যা করা হয়েছে আর কি। তো কেন এমনটা হলো, কারণ ওখানে উপস্থিত, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, একদম জি। একদম মানে দিনের বেলার ঘটনা, কিন্তু ওই যেহেতু চারদিকে ঘেরা ছিল ওখানে কি হয়েছে কেউ জানে না। কিন্তু সবাই চিন্তা করে যে যেহেতু কবিরাজ নিজেও ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ছিলেন এবং কালো মিয়া সেও একসময় যেটা কাজটা করতে রাসেল ভাই, কারণ কালো মিয়ার বাবা যখন ব্ল্যাক ম্যাজিক করতেন তো কালো মিয়াকে দিয়ে বিভিন্ন উপকরণ তাকে দিয়ে সংগ্রহ করতেন, তাকে হেল্প করতেন। উনি হয়তো না বুঝেই সেটা করতেন, ইচ্ছা করে এটা করতেন না। তো রাসেল ভাই এই কারণে সবাই ধারণা করে যে এই সমস্ত কারণে এই কাজের সাথে যুক্ত ছিল দেখেই শেষ পর্যন্ত কালো মিয়ার এই পরিণতিটা হয়েছিল। এটা রাসেল ভাই আলমডাঙ্গার আমাকে যে বলেছে সজীব, বলছে যে আলমডাঙ্গার খুব পরিচিত একটা ঘটনা এটা, মানে খুব এটা লোকজন অনেকেই প্রচলিত একটা ঘটনা, এই বিষয়টা অনেকেই জানেন। রাসেল ভাই আমরা তো ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বিভিন্ন সময় আমরা বলেছি, আমরা সবসময় বলেছি এটা নিরুৎসাহিত করতে, কাউকে সহযোগিতা না করতে, এই বিষয় নিজে না করলেও যেন অন্যকে আমরা সাহায্য না করি, এতে কোনো না কোনো ভাবে এর একটা প্রভাব আমাদের উপর এসে কিন্তু রাসেল ভাই পড়েই, যেভাবেই হোক এসে আমাদের উপর পড়বে। এই জন্য কাউকে এই কাজে আমরা যেন সাহায্যও না করি। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রিকোয়েস্ট করব আর রুম এবং আশেপাশের এনভায়রনমেন্টকে অন্ধকার করে ফেলবেন, কারণ এখন আমি হয়ে যাব জাহিদ ভাই। মাত্র দিন দুনিয়া কেমন তা বুঝতে শিখছিলাম। ডলির, বাই দ্য ওয়ে, ডলির কথা তো আপনাদের সবার মনে আছে তাই না? ডলির সেই অঘরীর সমস্যার পর ধীরে ধীরে 1-2 করে বুঝতে লাগলো আমি আসলে কতটুকু কেপেবল এই ধরনের ব্যাপারগুলোর সাথে ডিল করবার ক্ষেত্রে। জানুয়ারি 2014 সাল, ওই মুহূর্তে আমার বয়স তখন 22 বছর। আমি তখনও জানতাম না আমার এই জীবনটা কোথায় যেয়ে ঠেকবে আর আমার এই নৌকা কোন তীরে যেয়ে নোঙর ফেলবে। আমি সাধারণত সবার থেকে পিছিয়ে ছিলাম। আমি তখনও বাইরের দুনিয়া সম্পর্কে অতটা জ্ঞাত ছিলাম না। এইটুকু আমি বুঝি,
মানুষ সুবিধার না। আমার মাথায় এই জিনিসটা সবসময় ঘোরপাক খায়। সাবধানে থাকতে হবে, সাবধানে সরে থাকতে হবে মানুষ থেকে। একটা কমপ্লিট ডিস্টেন্স আমি মানুষের কাছ থেকে সবসময় মেনটেন করতাম। 24 ঘন্টা আমি নিমজ্জিত ছিলাম অন্ধকারে। দিনের আলো আমার সহ্য হতো না। আমি অন্ধকার খুব পছন্দ করতাম। মানুষের সাথে মিশতাম না আমি। সেদিন হাতে থাকা ফ্লিপ ফোনটার ফ্লিপ একবারে খুলছিলাম, আরেকবার বন্ধ করছিলাম। এটা সেদিনের ঘটনা। এমনটা করতে করতে হঠাৎ করেই একটা ফোন আসলো। পরিচিত সেই ব্যক্তি আমায় বলল, একটা মহিলার অবস্থা খুব খারাপ, সিভিয়ার লেভেলের খারাপ। যদি আমি কিছু করতে পারি তাহলে আমার নাম হয়ে যাবে। অত কিছু আসলে চিন্তা করি নাই। আমি হাসি দিয়ে বললাম, আসলে ওই সময়টায় আন্দাজেই বলেছিলাম মনে হয়, আমি পারি এগুলা ভাই, শুধু শুধু আমাদের ফোন দিলেন, আমি নর্মাল মানুষ। সে বলল, আপনি নর্মাল মানুষ কিভাবে ভাই? আপনি ডলির বাসায় কি করলেন? আপনি তো রাজ্জাকের বাসায় মানে ভর দেও দানব খেদালেন পুরা, আর আজকে আবার এগুলা কি বলছেন? মানুষ আশা নিয়েই তো ফোন দেয়, যোগাযোগ করে, তাই না? আমি বললাম, ভাই আমাকে দিয়ে হবে না। সে বলল, হবে না নাকি সেটা কথা না, আপনার কথা শুনে ওই ফ্যামিলির খুব আশাবাদী, তারা খুব আশা করছেন আপনাকে দিয়ে। আমি নিজে আপনাকে ফোন দিলাম ওনাদেরকে ফোন নাম্বার না দিয়ে। এরপর সে আমাকে ওই উপকার করলে এটা সেটা সবকিছু বোঝানোর চেষ্টা করছিলেন। তার দুনিয়ার সব ভালো ভালো কথা আমাকে তিনি বোঝানো শুরু করে দিলেন। শেষমেশ আমি যাই সেই বাসায়, যেখানে না গেলে হয়তো আমি আজ আপনাদের সামনে জাহিদ হয়ে আসতাম না, হয়তো পরিণত হয়ে ওঠা যেত না, বা উঠতে পারতাম না। কেননা সেই সময় আমি আগে কোনোদিন হোঁচট খাইনি। যেদিন যাব সেই মহিলার বাসায়, তার আগের দিন রাতের বেলা ঘোর চলে এসেছিল। আবছা দেখলাম রক্ত ফ্লোরে, আর মনে হলো শ্বাস নিতে পারছি না আমি। ঘোরটা কেটে যাওয়ার পর দেখলাম আমির সাহেব জানালা বরাবর দাঁড়িয়ে আছেন। উনি আমাকে বললেন, বাইরে যেহেতু যাচ্ছ শক্তভাবে মনে রেখো, মানুষজন তাকাবে, তাদের চোখে প্রশ্ন দেখতে পারবা তুমি। এর চেয়ে বড় কথা হলো তুমি কোনোভাবেই ঘাবড়াতে পারবা না। যদি অজগরও তোমার সামনে এসে ফোঁসফোঁস করে, তুমি ভয় পেলে চলবে না, ভয় পেতে পারবে না, একদম দম আটকে বসে থাকবে। আমরা আসবই ঝামেলা হলে। আমি ওনাকে বললাম, আপনি থাকুন না সব সময়ের জন্য, দূরে যাব, একা কিভাবে পারবো? আমি সাহেব আমাকে বললেন, একা কিভাবে পারবে সেটা বড় কথা নয়, করতে হবে। যার যার কাজ তাকে তা করতে হয়। এখানে চক্ষু লজ্জার হিসাব আসবে না। আমি বললাম, রাস্তা তো চিনব না ফেরার সময়। আমির সাহেব আমাকে বললেন, তাহলে মনে রাখবে কোন এলাকায় যাচ্ছ। যেভাবে ডলিদের বাসায় গিয়েছিলে সেভাবেই যাবে। এখন তোমাকে ঠিক করতে হবে, এভাবে দিন যাবে না তোমার। পরিবর্তন ঘটবেই, পরিবর্তন আসন্ন। পরদিন আমি যে পৌঁছাই ঢাকার মগবাজারের একটা বাসায়। বেশ বড় বাড়ি। মহিলার নাম জিনিয়া, বয়স 35-এর উপরে। মোটামুটি বলা যায় যে মহিলার বয়স ওই মুহূর্তে 40 ছুঁই ছুঁই। আর ওই বাড়িটা আসলে ওটা ওনাদের নিজেদের, ওনার বাবার বাড়ি। মহিলা থাকতেন 4 তলায় সপরিবারে। একদিন জিনিয়া বারান্দায় দাঁড়িয়ে রাতের বেলা ফোনের কথা বলা অবস্থায় লক্ষ্য করে ওনার ঠিক ডান পাশের লোহার গ্রিলের উপর বসে আছে চড়ুই পাখির মতো একটা পাখি। নীরবভাবে পাখিটা তাকিয়েছিল এবং পাখি তাকে তাকিয়েছিল ওনার দিকে। পাখিটা দেখার কয়েক সেকেন্ড পর উনি ভয় পেয়ে যায়। ওনার মনে হলো দেয়ালের পেছন থেকে ওনাকে কেউ ধরার চেষ্টা করছে। ওনার মনে হলো কাটা একটা মাথার, এবং এই মাথাটার কাটা মাথার ছায়া দেখছিলেন উনি এক পলকের জন্য, এবং সেটা দেখছিলেন ওনার পায়ের কাছে। উনি বারান্দা থেকে নিজের রুমে চলে যায়। কয়েকদিন পর একদিন রাতের বেলার ঘটনা। রাত ওই মুহূর্তে 1:30 বাজে। বাথরুম থেকে উনি এসে শুয়ে পড়েন। ডান কাত হয়ে শোনুনি স্লিপার ছেঁচড়িয়ে হাঁটার একটা শব্দ আসলো হঠাৎ করে। চোখের মধ্যে ওনার ঘুম ভাব চলে এসেছিল।
তো ওই মুহূর্তে বাচ্চারা যেভাবে পায়ের জুতা পরা অবস্থায় পা দিয়ে ফ্লোরে লাফায়, ঠিক তেমন একটা শব্দ হয়। বিছানাটাও কেঁপে ওঠে কিছু সময়ের জন্য। এটা ওনার মনে হচ্ছিল। আবারও ঝাড়া দিল প্রচন্ডভাবে। এবার বিছানাটাই কেঁপে উঠল। উনি হতভম্ব ঘুমের ঘোরে। তখন শব্দ হলো স্লিপার ছেঁচড়ানোর। উনি সেদিকেই তাকালেন। ওনার পায়ের স্লিপার সেখানে, কিন্তু স্লিপারটায় কেমন যেন একটা চেহারা আঁকা। স্লিপারটার মধ্যে, ওই চেহারাটার মধ্যে চোখ আছে, নাক আছে। সেই চেহারাটাতে যেন কারোর দৃষ্টিতে তাকিয়ে, কেউ যেন দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা একটা হিংস্রতার মতো একটা নজর। উনি টের পেলেন ওনার চুল পেছন থেকে কেউ স্পর্শ করছে। হঠাৎ একটা কাপড় ওনার গলায় পেঁচিয়ে গেল, ওনাকে টেনে উপরে তুলে নিল। জিনিয়া দেখতে পাচ্ছিলেন সিলিং ফ্যানের সাথে ওনার চেহারা কেউ চাপটে ধরে রেখেছে। এরপর ধপাস করে উনি পড়ে গেলেন। শুধু প্রশ্ন করব, আপনাদের যদি মনে হয় আপনারা ঘুমের অবস্থায় চোখটা বন্ধ করলেন, এমন সময় আপনাদের ঘরের মধ্যে কেউ স্লিপার পরে হাঁটছে, সেটার শব্দ, সেটা ছেঁচড়ানোর শব্দ আসছে, আপনি সেই শব্দটা দেখার পর হঠাৎ করেই আপনার গলার মধ্যে কেউ কিছু জিনিস পেঁচিয়ে উপরে টান দেয়, আপনার কিরকম লাগতে থাকবে? ওনার বিছানায় ওনার সাথে ওনার মেয়ে ছিল সেদিন। তো জিনিয়া যখন নিচে পড়ে গেলেন, সে সময় তিনি তার মেয়ের চিৎকার শুনছিলেন। মেয়েটা চিৎকার করে কাঁদছিল। উনি হুড়মুড়িয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়ান, কিন্তু কিছুই যেন হয়নি। একদম কিছুই যেন হয়নি। ওনার শরীরে ভয়ে ঝাঁকি দিচ্ছিল, ওনার নাকটা জ্বালা পোড়া করছিল। ওনার তখন মনে হলো কে যেন ওনার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই হিংস্রতা তার দিকে সেই দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। কেউ তাকে দেখছে, কিন্তু পেছনে কেউ নাই। উনি বিছানায় শুয়ে পড়লেন, মেয়েকে জড়িয়ে ধরে শুলেন। সকাল হয়। সকালবেলা উনি তার মাকে বললেন রাতের কথা। ওনার মা বলল, তুই নামাজ কালাম পড়িস না, তাই শয়তান ভয় দেখাচ্ছে, নামাজ কালাম শুরু কর, তোর বয়সও তো কম হয়নি। সেদিন সন্ধ্যাবেলা ডাইনিং টেবিলে বসে কাজ করছিলেন জিনিয়া। হঠাৎ ওনার চোখ অন্ধকার হয়ে এলো, কানে তালা বেজে উঠল, হার্টবিট বেড়ে গেল, গরম একটা ভাব উনি টের পাচ্ছিলেন। আস্তে করে শক্তিহীন হয়ে পড়লেন। কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে বাথরুমের ভেতর। একটা কালো লম্বা লোক। লোকটার নাকে নথ পরা, হাতে জবাই করার ছুরি। জিনিয়ার গালে সেই ছুরি লাগিয়ে ধার দিচ্ছিলেন তিনি। সেই এন্টিটার ধার দিচ্ছিল। জিনিয়ার মাথার চুল কাটল সেই এন্টিটি। জিনিয়া দেখল তার চোখের সামনে সেই ছুরির ধারালো সূক্ষ্ম মাথা। চোখের মধ্যে চিলিক করে বিদ্যুৎ বেগে ব্যথা লাগলো। জিনিয়া কোনো শব্দ করতে পারছিলেন না। জিনিয়া ছুরিটা ওনার গলায় কেমন একটা হোম 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 করে মন্ত্র পড়ার মতো গলায় শব্দ আসলো। কেমন যেন ঠান্ডা অনুভব করলো, এবং এই ঠান্ডাটা খুব বেশ শক্ত করে অনুভব করছিল জিনিয়া। ফিনকি দিয়ে রক্ত ছিটে যাচ্ছে বাথরুমের দেয়ালে। এরপর আর কিছুই জিনিয়ার মনে নেই। নিজেকে আবিষ্কার করলেন হাসপাতালে, বেহুশ অবস্থায়। ডাইনিং এর ফ্লোরে ওনাকে পাওয়া গেছে। হাতে থাকা ছুরির আঘাত ছিল শরীরে, সাথে চুলগুলো ছিল এলোমেলো, আর এভাবে কাটা ছিল। হাসপাতালে 2 থেকে 3 দিন পর উনি সুস্থ হন। এর মধ্যে একজন পরিচিত ব্যক্তির সাথে জিনিয়ার মা যোগাযোগ করেন, কারণ উনি আলামত দেখে বুঝতে পারেন যে ওনার মেয়েকে হয়তো কেউ তাবিজ করেছে। কারণ সেদিন সকালে জিনিয়া তার মাকে বলেছিল রাতে কি হয়েছে, আর যেই জিনিয়া সেই পাখিটার কথাটাও বলেছিল তার মাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর, ওই রিলিজ দেওয়ার আগের রাত, ওই দিন রাত 2:45 দিকে, 2:45 বাজে, কেবিনে শুয়ে ফোন ইউজ করছিলেন জিনিয়া। হঠাৎ অনুভব করলেন উনি বেডে শুয়ে আছেন, হয়তো সেই বেডটা নড়াচড়া করছে। মনে হলো বিছানাতে ওনাকে নিয়ে কেউ ঘুরছে। ওনার ওই মুহূর্তে চোখটা ঝাপসা হয়ে আসে, চারপাশ সংকীর্ণ হয়ে গেছে অনুভব করলেন।
ফোনের আলো ঝাপসা হয়ে গেছে। কুয়াশা চারপাশে। কুয়াশায় রীতিমতো নিঃশ্বাস নেবার সময় অনুভব করলেন বাতাসটা অনেক ঠান্ডা, অনেক। হোম 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 করে টেনে টেনে কেউ মন্ত্র পড়ছিল। অল্প একটু আলো আর একটু আগুন, কাঠের আগুনের আলো ধীরে ধীরে কুয়াশাটা কেটে যায়। একটা কাপড়ের তলা জিনিয়ার চেহারার সামনে, গিট লাগানো নিচের দিকে। আলোর দিকে তাকালেন জিনিয়া। একটা অবয়ব বসা, কালো লম্বা শরীর, মাথায় লম্বা গুটি কয়েক চুল, আলোর মুখে বসে আছে। তার সামনে কতগুলো পাত্র রাখা। সে অবয়ব হাতে একটা তাবিজ, তাবিজটা সামনে রাখা পাত্রে ডুবিয়ে দিল। সেই সময়ে সেই আগুনের মধ্যে একটা বিকট মূর্তি এসে হাজির হয়। সে জিনিয়ার দিকে তাকিয়ে আছে লোলুপ চাহিনীতে। ওই মুহূর্তে জিনিয়া নড়তে পারছে না, কোনোভাবেই নড়তে পারছে না, শব্দই আসছে না তার মুখ দিয়ে। বসে থাকা অবয়বগুলা না ওই সময় দাঁড়িয়ে যায়। যে ছুরিটা ছিল না, সেই ছুরিটা আগুনের আলোয় চকচক করছিল। আগুনের উপর এসে দাঁড়ানো সেই মূর্তি ঘাড় ঘুরিয়ে ভয়ানকভাবে তাকিয়ে আছে জিনিয়ার দিকে। সেই ছুরিটা গলার নিচে রাখা। সে অবয়ব ওই মূর্তিটার মাথা এক হাত দিয়ে ধরে অন্য হাতের ছুরি দিয়ে মাখন কাটার মতো করে ধীরে ধীরে কেটে বিচ্ছিন্ন করে ফেলল। সেই মাথাটা নিয়ে সে অবয়ব জিনিয়ার কাছে আসে। জিনিয়ার মুখ এক হাত দিয়ে খুলল সেই অবয়ব, আর অন্য হাত সেই কাটা মাথার বিচ্ছিন্ন জায়গা থেকে বের হতে থাকা রক্ত জিনিয়ার মুখে ঢুকিয়ে দিল। জিনিয়া কিছু পারছে না, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিচ্ছু তার হাতে করার নেই। সে অবয়ব বলল, গিল। কিন্তু জিনিয়া তা গিলেনি। তার জিনিয়া গিলতে পারে না, কারণ সে মানুষ। সে অবয়ব সেই মূর্তির মাথা ফেলে দিল। জিনিয়ার মাথার চুল ধরে চাপাতির মতো করে সে ছিন্ন ভিন্ন করতে লাগলো এলোপাতারি, এবং এই এলোপাতারি সে কোপাচ্ছিল জিনিয়াকে। জিনিয়ার চিৎকারে পাশে থাকা তার স্বামী উঠে এলো। তিনি ঘুমাননি তখনও। তিনি দেখতে পেয়েছিলেন জিনিয়া ফোন রেখে দিল। এরপর কেমন যেন নিষ্পলক তাকিয়েছিল কোনো দিকে। জিনিয়ার স্বামী ওনাকে ডাক দিল, কিন্তু সে সাড়া দেয়নি। হঠাৎ তার শরীর খিঁচুনি দিয়ে ওঠে আর জিনিয়া চিৎকার করতে শুরু করে। ডাক্তার আসে, ট্রিটমেন্ট দেওয়া হয়। জিনিয়া তখন সেন্সলেস। এদিকে এই কথা শুনে জিনিয়ার মা ফোন দেন তার সেই পরিচিত হুজুরটাকে। সেই হুজুরটাকে বলেন, হয়তো অ্যাটাক করেছে তোমার মেয়েকে। আমি হাসপাতালে কিছু করতে পারবো না, বাসায় নিয়ে আসো, এরপর যা করার করব। কিন্তু হাসপাতাল থেকে তো সহজে আসা যায় না। সুস্থ হবার পর থেকে আতঙ্কে ছিলেন জিনিয়া। তার মাকে তিনি বলেছিলেন কি হয়েছিল তার সাথে। জিনিয়ার মা জিনিয়ার সাথে সারাদিন থাকতেন। তিনি দোয়া দুরুদ পরে ফু দিতেন। হাসপাতাল থেকে রিলিজ দিল যেদিন, সেদিন হুজুর জিনিয়াদের বাসায় আসেন। জিনিয়া ততদিনে ভীত, সন্ত্রস্ত, মানসিক রোগীর মতো হয়ে গেছেন। হুজুর বললেন, এই যে জিনিয়া আছে না, ওর যে স্বামী, সেই স্বামীর আগের স্ত্রী চালান করেছে জিন জিনিয়ার উপর। ওই জিনের কাজ একটাই, জিনিয়াকে মারার। এমন ভাবে মারবে জিনিয়াকে, দেখাবে জিনিয়া পাগল, মানসিক বিকারগ্রস্ত। সেটা প্ল্যান মোতাবেক। বড় বিপদ তোমার উপর আসছে। আমি সেই জিন হাজির করে আটকাবো, এরপর জিনিয়া সুস্থ হবে, এর আগে হবে না। সেই কথা মতো হুজুর জিনিয়াকে যে জ্বালাচ্ছে তাকে হাজির করার জন্য সামগ্রী সবকিছু নিয়ে আসছেন তার সামনে। রাত 1টায় কাজটা শুরু হয়। এই হুজুরের প্রক্রিয়া আর কি। সেই প্রক্রিয়ার এক পর্যায়ে কোথা থেকে একটা পাতিল ছিটকে আসে হুজুরের সামনে, যার মধ্যে ছিল পচে গলে যাওয়া একটা বিড়াল আর কতগুলো তামার পয়সা আর কিছু চুল। হুজুর সেদিন সেই এন্টিটিকে আর হাজির করতে পারেনি। আরো অনেক লোক চেষ্টা করেছেন। যারা যারা চেষ্টা করেছেন তারা ছিলেন মূলত একা। তাদের সাথে ব্যক্তিগতভাবে আমার মতো, আমির সাহেবের মতো কেউ ছিল না। ততদিনে সেই জিন কাবু করে ফেলে জিনিয়াকে।
এখন জিনিয়ার অবস্থা আশঙ্কাজনক, কারণ খাওয়া দাওয়া সে করে না, বোবার মতো সে নির্জীব, নাক দিয়ে খাবার দেওয়া হচ্ছে। আমি জিনিয়াদের বাসায় যেয়ে প্রচন্ডভাবে অস্বস্তিতে পড়ে যাই। আমার দিকে সবাই তাকিয়ে আছে। কি একটা আশ্চর্য অবস্থা, সবাই যখন আমার দিকে তাকিয়েছিল আমাকে যেন দেখছে, আর আমার মনে হচ্ছে আমাকে দেখে হয়তো কেউ ভেংচি কাটছে। তারা মানে আমার দিকে যারা তাকিয়ে আছে তারা আমার দিকে ভেংচি কাটছে। এতটা অস্বস্তি লাগতে শুরু করলো আমার যে আমি নিজেই নিজেকে লুকানোর চেষ্টা করতে শুরু করি। আমার লজ্জা লাগছিল, আর লজ্জাটা এমন ভাবে লাগছিল যেন হয়তো আমি কাপড় ছাড়াই কারোর সামনে দাঁড়িয়ে আছি, আর পুরো দুনিয়া আমাকে দেখে হাসছে। এমন সময় টের পেলাম আমির সাহেবের হাত, এবং এই হাতটা আমার কাঁধে। একটু সাহস করে আমি সাহস ফিরে পাই। যিনি আমার সামনে স্থিরভাবে তাকিয়ে আছে শূন্যে। আমির সাহেব আস্তে করে আমার কানে বললেন, এখানে যে আছে সে জাদু করতে ওস্তাদ। মহিলা এখন তার কবজায়। তোমার জন্য কঠিন হতে পারে সামনের কয়েকটা দিন। আমরা কিছু জিনিসের অস্তিত্ব টের পাচ্ছিলাম। ছাগলের চামড়া, রক্ত, আর এই মহিলার শরীরের অংশ বিশেষ আছে আশেপাশে কোথাও। তুমি এদেরকে বলে দাও, তোমার মতো তুমি যা করার করবে। এরা জানতে চাইবে তোমার কাছে এদের এই মেয়ের কি সমস্যা, কেন মেয়ে এমন হয়ে গেছে। তাদেরকে তুমি কিছুই বলবে না, বলে দেবে নিষেধ আছে, বের হয়ে এসো বলে আমির সাহেব চলে গেলেন। উনি চলে যাওয়ার কয়েক সেকেন্ড পর আমি উঠলাম বের হবার জন্য। তো এমন সময় মহিলার পাশ থেকে একটা ফিসফিসানির শব্দ আমার কানে আসে। আমি মহিলার দিকে তাকানোর পর ভয় পেয়ে গেলাম নিজেই। শরীরটা কাটা দিয়ে উঠল আমার। মনে হচ্ছে মহিলা আমাকে দেখছে। এমন সময় আমার শরীরটা কেমন গুলিয়ে ওঠে। আমি না চোখে ঝাপসা দেখতে শুরু করি। মাথাটা কেমন ঘুরে গেল মনে হচ্ছিল। হঠাৎ আমার কানের কাছে তীব্র কণ্ঠে চিৎকারের শব্দ আসলো। আমি আতঙ্কে উঠে পড়ে যাই ফ্লোরে। ধাম ধাম করে বুকের ভেতর আমার পাড়ি মারছিল। মনে হচ্ছিল লাফিয়ে লাফিয়ে গলাটা দিয়ে কলিজা আমার বেরিয়ে আসবে। হাত পা কাঁপছিল, শরীর ঝাঁকি দিয়ে উঠছিল। সেই সময় যিনি আমার সামনে ধাপ করে পড়ে গেল। চারপাশটা অন্ধকার লাগছিল আমার। কাঁপতে কাঁপতে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। জিনিয়ার চুলগুলো মনে হলো সাপের মতো নড়ছে। ধূপ করে মাথাটা উঠল। শরীরটা উপর হয়ে আছে, কিন্তু মাথাটা উঠল। চোখ মনে হলো বের হয়ে আসতে চাইছে ছিটকে। চুলের ফাঁকে সেই চোখটা ছিল বীভৎস এক মুহূর্তের আগমনী বার্তা। জিনিয়া জিভটা বের করল। মানব জীব এত বড় হয় না, কিন্তু সে তার জিভ দিয়ে মনে হলো চুলগুলো সরালো। কিভাবে যেন জিনিয়ার চেহারাটা তখন কালশিটে হয়ে গেল। কালশিটে লাল চেহারা, লালা ঝরছিল। মুখ দিয়ে তখন লালা উঠছে অনবরত ওর। তখনই কে যেন সেই রুমে ঢুকলো, আমাকে ডেকে তুলল, পানির ছিটা দিল। কোনোভাবে নিজেকে তুলে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলাম সেই বাসা থেকে। আমি নিজ কানে শুনেছিলাম একটা কথা ওই মুহূর্তে। কে যেন বলছিল, চ্যাংরা পোলা, নিজেই ডরে চিত্রাইয়া পুইরা গেছে, আইসে জিন সারাইতে, বন্ড পোলা। 2 সাইডটা লাথি মারা দরকার এডিরে। এক্স্যাক্টলি এই কথাগুলো আমি শুনছিলাম, কিন্তু তখনও চোখে ভাসছিল জিনিয়ার সেই চেহারাটা, বিভৎস চেহারা। দেখতে আমি অভ্যস্ত ছিলাম না ওই মুহূর্তে, ওই সময় তখন আমি বিভৎস চেহারা দেখতে পারতাম না। বাসায় ফেরার পরটা ছিল আমার আতঙ্কের। বাসায় ফেরার পর আমির সাহেব আসলেন। উনি বুঝতে পারছিলেন আমি ভয় পেয়েছি। আমি আসলে কাঁপছিলাম। আমির সাহেব আমাকে বললেন, দেখো, তুমি অনেক কিছু জানো না, দেখোনি তো তাই এমন লাগবে, সয়ে নেও। অনেক কিছু দেখতে হবে তোমাকে, সইতে হবে। আর সবার সইবার পর, সবকিছু হবার পর ভুলে যেতে হবে। মাত্রই তো শুরু, আজ ভেলকি দেখেছ, এখনো মায়া দেখনি। এক এক করে অনেক কিছু জানা বাকি আছে, তোমার বোঝা বাকি আছে। আমি ওনাকে বললাম, জানেন, চিৎকার করে আমাকে ভয় দেখিয়ে ফেলে দিল। আর কি জানি বলল আমি নাকি ভণ্ড, 2টা পয়সা আমি নেই নাই। আমাকে কিভাবে এই কথাটা বলল?
আমি তো টাকাও খুঁজিনি, এক গ্লাস পানিও খাইনি। কিভাবে আমাকে বললে কথাটা? আমির সাহেব আমাকে বললেন, ইনসানের ফিতরত এমন, আজ তুমি গিয়েছ, তাদের মন মতো হয়নি তাই তারা এমন কথা বলতে পেরেছে। আর ইনসান তো কথা বলবেই, এটা স্বভাব। তুমি উচিত জবাবটা দিয়ে দাও, ধরে ওকে আটকাও, এরপর দেখিয়ে দাও। শুনো, আজ বলে রাখি, তুমি কোথাও যাও, আল্লাহ তোমাকে নিয়ে যান সেখানে, তুমি যেখানেই যাও। আর কেউ তোমার কাছে আসে না, আল্লাহ তাদের তোমার কাছে নিয়ে আসেন। মনে রাখবে, তকদিরে যাই লেখা, তার মানে কে কোন ভাবে এলো সেই হিসাব তুমি করবে না। আমি ওনাকে বললাম, কি করব বলেন। আমির সাহেব ওই মুহূর্তে উঠে দাঁড়ান। উনি আমাকে বললেন, শোনো, অনেকদিন আগে জিনিয়ার মাথার চুল নিয়ে যায় একটা তিতি পাখির রূপ নিয়ে, এরপর আরেকদিন ছো মেরে একটা কাপড় নিয়ে চলে যায়। আসলে ওরা অপেক্ষায় ছিল জিনিয়ার রক্তের জন্য, ওর পিরিয়ডের রক্ত। জিনিয়ার সেই রক্ত মাখা কাপড় ওরা তুলে নেয় আবর্জনার মধ্য থেকে। সেই কাপড় গরম পানিতে চুবিয়ে রাখা হয়। এরপর 7 ধরনের জিন, ওই জিনের কাছে সেই পানি পাঠানো হয়। একজন জিন জিনিয়া যেন অন্ধ হয়ে যায় সেটা বলে সে পানিতে ফু দেয়। আরেকজন জিন সেই পানিটা ফু দিয়ে জিনিয়া যাতে কানে না শোনে এটা বলে। আরেকজন জিন বলে সেই পানিতে ফু দেয় এটা বলে যে জিনে যাতে ঘ্রাণ না নিতে পারে, ওর নাক যাতে পচে যায়। আরেকজন জিন ফু দেয় জিনিয়ার জিহ্বা বরাবর, যাতে জিহ্বা পাথর হয়ে যায়, খেতে না পারে, যাতে খাবার খেতে না পারে এটা বলে। আরেকজন জিন সেই পানিতে ফু দেয় জিনিয়ার যাতে পেট যাতে কুকড়ে যায়, শুকিয়ে কাঠ হয়ে যায়। আরেকজন জিন সেই পানিতে ফু দেয় যাতে জিনিয়ার হাতে কেহের পড়ে যায়, অসাড় হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর শেষজন সেই পানিতে ফু দেয় এটা বলে জিনিয়ার পা যেন ভেঙে চুরে অবশ হয়ে যায়। এরপর সেই পানিতে 3 রাত ধরে এক এক করে মেশানো হয় সেই 7 জিনের কাছ থেকে নেওয়া 7 বস্তু, যা দিয়ে তৈরি করা হয় একটা তাবিজ। আর এই তাবিজ তৈরি করেছে এক মাসরুর জিন। এই সব কিছু করিয়েছে একজন ইনসান। অমুক জায়গায় একটা তাবিজ আর অমুক জায়গায় 2টা দ্বিতীয় তাবিজটা আছে। একই সময় সেই তাবিজটা তুলতে হবে, বিধায় আমরা তোমার সাথে থাকতে পারবো না। সেই সময় ভয় নেই, কিছুই হবে না, তোমাকে যা খুশি দেখা, তুমি ভয় পাবে না। নিজেকে স্থির রেখে তাবিজটা হাতে তুলে নিবে, নইলে জিনিয়া কিন্তু আর ঠিক হবে না। আমির সাহেব আমাকে আরো বললেন যে তিনি এখন চলে যাবেন। আর আসলে কথা হচ্ছে যে 2 জায়গাতে 2টা তাবিজ একই সময় তুলবার কারণে আমির সাহেবরা থাকবে এক পাশে আর জাহিদ ভাই থাকবেন আরেক পাশে। জাস্ট একটু ব্র্যাকেটে বলে দিলাম। কাল তিনি আমাকে নিয়ে যাবেন, তাবিজ যেখানে আছে ঠিক সেখানে। পরের দিন রাত 1টা, চারপাশে কুয়াশা। আমির সাহেব আমাকে নিয়ে আসেন ঢাকা শহরের কোনো এক অপরিচিত জায়গায়, একটা শ্মশান। এটা আমির সাহেব আমাকে একটা জায়গায় দেখিয়ে দেন আর আমার হাতে ছোট্ট বাটালি দিলেন। আমাকে উনি বললেন 1 হাত খুঁড়তে। আমি বললাম কোথায় খুঁড়ব? উনি ইশারা দিয়ে বললেন ওই জায়গাটায়। আমি বাটালিটা দেখিয়ে বললাম এটা দিয়ে কিভাবে খুঁড়ব? উনি আমাকে বললেন আশেপাশে কোথাও কিছু পাইনি, আর কারোর ঘর থেকে চুরি তো করতে পারি না, তুমি দ্রুত শুরু করো, সময় কম। এটা বলে আমির সাহেব চলে যান। আমির সাহেব চলে যাওয়া মাত্রই আমার শরীরটা ঝাঁকি দিল। ভয়, একা যে আমি কিছু করতে পারি না। নীরব চারপাশ, কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি বাটালি দিয়ে খুঁড়তে শুরু করলাম। কয়েক মিনিট পর নুপুরের শব্দ আমার কানে আসতেই শরীরটা ঝাঁকি মেরে উঠল। ছন ছন নুপুরের শব্দ, আমার চারপাশে ঘুরছে শব্দটা। আমার হাত পা কাঁপতে শুরু করলো, কিন্তু দম আটকে আমি চোয়াল শক্ত করে মাটি সরাতে শুরু করি। আমার তখন ঘাড়ে অস্বস্তি লাগছিল, মনে হচ্ছিল আমার ঘাড়ের খুব কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। শিহরণ বয়ে গেল, আর ভয়ে কেঁপে ওঠার সাথে সাথে মুখ দিয়ে গোঙানির সমত বেরিয়ে এলো। আমার গোঙানির শব্দ বের হচ্ছিল, ছন ছন নুপুরের শব্দ চারিদিকে, এবং এই শব্দটা দৌড় দিচ্ছে। বিকট একটা মেয়ের হাসির শব্দ আসছে। আমি চোয়াল আটকে রেখে কাঁপতে কাঁপতে মাটি খোঁড়ার ব্যর্থ চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। আর সইতে না পেরে বাটালি ছেড়ে দিলাম।
ভয়ে কান্না চলে আসছিল আমার সামনে দাঁড়ানো জিনিয়া, মাথার চুলগুলো সামনে, আল্লাহ, সাদা 2 চোখ দেখা যাচ্ছে, ভমভম করছিল। আমার মাথায় ভয়ে শেষ। আমার বাম পাশ থেকে বিকটভাবে কেউ চিৎকার করে উঠল কিছু একটা। আমি দৌড় দিলাম। কাঁদছি নাকি চিৎকার দিচ্ছি আমি জানি না। আমার পেছনে ধাওয়া করছিল সেই এন্টিটিটা। আমি মুখ থুবড়ে পড়ে গেলাম। আমার চেহারার সামনে জিনিয়া, বড় বড় চোখ, মুখ থেকে লালা ঝরছে, নাকে গোল নথ পরা, হা করে তাকিয়ে আছে। ওর হাতে একটা ছুরি। বাম হাতে ছুরিটা জিনিয়া তার গলায় লাগালো আর একটা টান দিল। আমার কলিজা ছিটকে বেরিয়ে আসবে এখন বুক চিরে। ঘচ করে একটা শব্দ হলো। জিনিয়া নিজের গলা নিচে কেটে ফেললো। গরম রক্ত ছুটে আসলো, ছিটকে এলো আমার চেহারার উপর। চামড়ার উপর যখন রক্তটা পড়লো, সেই গরমটা আমি অনুভব করলাম। আমার আর কিছু মনে নেই। হুশ ফেরে আমির সাহেবের ডাকে। আমির সাহেব আমাকে টেনে তুললেন। উনি বুঝে গিয়েছিলেন যে আমি পারিনি। ওই তাবিজটা নিয়ে পালিয়ে গিয়েছিল সেই জিনটা। জানেন, যিনি আর সুস্থ হয়নি। আদৌ সুস্থ হয়েছিল কিনা আমি জানি না। যেহেতু আমি কিছু করতে পারিনি, মানে তাদের মেয়েকে যেহেতু সুস্থ করতে পারিনি, তাই অনেক কটু কথা আমি শুনেছিলাম ফোনে। আমার এই কর্মের যেই জীবন, তার শুরুর কিছু অংশ আজ বললাম, যাতে বুঝতে পারেন আপনারা শুরুটা কতটা কঠিন ছিল। ঘটনাটা 2 বছর আগের। জাহিদ ভাইয়ের পরিচিত একজন অসুস্থ ছিল, তো তার কাছে চার্চের টাকা আছে কিছু, সেই টাকাটা পৌঁছে দিতে বলেছিলেন। তো আমি বলতে চাই যে জাহিদ ভাই হচ্ছে অলমোস্ট নিশাচর প্রাণীদের মতো। দিনের আলো জাহিদ ভাই সহ্য হয় না। এছাড়া জাহিদ ভাই দিনের বেলা যে যখন বের হয় তখন তার শরীর খারাপ লাগে। তো ওই লোক বিশ্বাসী কাউকে পাচ্ছিল না, তাই জাহিদ ভাই যেতে রাজি হয়। তো জাহিদ ভাই তার দেয়া ঠিকানা মোতাবেক একটা চার্চে যায়, মেইন গেট দিয়ে প্রবেশ করে। তখন ছিল দুপুর, আর প্রথমবার চার্চে গিয়েছে, তাই চার্চের সবুজ পরিবেশটা জাহিদ ভাইয়ের বেশ ভালো লাগছিল। ঢাকাতে যে চার্চ পেয়েছে তার একটা ডকুমেন্ট চেয়েছিল জাহিদ ভাই, তাই একজন ফাদার তাকে অপেক্ষা করতে বলে ভেতরে। তাই তিনি বাইরে এসে দাঁড়িয়েছিল। হঠাৎ একটা চিৎকার চেঁচামেচি শুনে পেছনে ঘুরে দাঁড়ায় তিনি দেখতে পায় একটা মেয়ে এলোমেলো চুলে এদিক ওদিক দৌড়াচ্ছে। সিকিউরিটি এবং বেশ কয়েকজন মহিলা তাকে ধরার চেষ্টা করছিল। তো জাহিদ ভাই বলেছিল আগে, আপনারা জানেন, সে কিছু দেখে, কিছু বুঝতে পারে। জাহিদ ভাই দেখলো কালো পশমে ভরা একজন মানুষের মতো কি সেই মেয়েটার পিঠে বসে আছে। আর সারা ওই মানুষটার সারা শরীরে পশম। জাহিদ ভাই এমন কিছু দেখে কিছু বুঝে হবার আগেই হঠাৎ করে নিজের অজান্তেই তার আঙ্গুল দিয়ে একটা তুড়ি দেয়, এবং তিনি তুড়ি দেওয়ার সময় দেখে তার আঙ্গুলে সেই রিং পরা ছিল। তখনই সেই তুড়ি মারার শব্দটায় মেয়েটা কানের কাছে চলে যায়। মেয়েটা সেই জায়গায় দাঁড়িয়ে যায়। মেয়েটা জাহিদ ভাইয়ের দিকে তাকায়। মেয়েটা তখন ঘের ঘের করছিল। তখন তার মুখ দিয়ে সাদা ফেনা আসছিল। সে তাকিয়ে থাকলো, আর জাহিদ ভাই চোখের ইশারা দিয়ে সে মেয়েটার মধ্যে থাকা খারাপ জিনটাকে ইশারার মাধ্যমে বলল, ভেতরে যা। অনেকে ইশারা দিয়ে দেখায় না, ভেতরে যা, এরকম ভাবে। এই চোখের ইশারায় তাকে বলছিল। মেয়েটাকে বেশ কয়েকজন ভেতরে নিয়ে যায়। যাওয়ার সময় জাহিদ ভাইকে লক্ষ্য করে সে থুতু মেরে যায়। সবাই এটা বুঝেছিল যে মেয়েটা জাহিদ ভাইকেই দেখছে। জাহিদ ভাইয়ের জন্য পরিবেশটা বেশ অস্বস্তিকর লাগতে লাগলো। যেই ফাদার তাকে একটা প্যাড নোট টাকা যেটা দিয়েছে, টাকা যেতে পেয়েছে সেটা যে দিবে, সেটা দিতে যেয়ে দেখলো যে তিনি ওই লোক জাহিদ ভাইকে দাঁড়িয়ে আছে। জাহিদ ভাইকে দেখলো যে তিনি দাঁড়িয়ে আছে। তো জাহিদ ভাইকে তিনি ডাকেন, জাহিদ ওনার কাছে যায়। ওই প্যাড নোটটা নিয়ে জাহিদ ভাই বের হয়ে যায়। বের হওয়ার সময় সিকিউরিটি একজন জাহিদ ভাইকে এসে ডাকে, বলে যে আপনাকে ফাদার ডেকেছেন। তো জাহিদ ভাই ইচ্ছা করেই কারোরই নাম বলছে না, এবং ছদ্মনামও এখানে ব্যবহৃত হচ্ছে না। তো জাহিদ ভাই দেখলো সেই ফাদারের কাছে দানের টাকা দিয়েছিল যে তিনি দাঁড়িয়ে আছেন। তিনি জাহিদ ভাইয়ের কাছ থেকে ফোন নাম্বারটা নেন, এবং জাহিদ ভাই সেখান থেকে চলে আসে। সেদিনের পর একদিন বিকালে জাহিদ ভাইয়ের কাছে সেই ফাদারের ফোন আসে। জাহিদ ভাই তাকে দেখা করতে বলেন। তিনি জাহিদ ভাইকে বলেন যে সেদিনের ঘটনা নিয়ে তিনি অনেক কিছু জিজ্ঞাসা করেন। আলাপ আলোচনার পর তিনি মেয়েটার সমস্যা বলতে শুরু করে। মেয়েটার নাম হচ্ছে মারিয়া, বয়স 23 বছর। মাস 3 আগে সে তার 2 বান্ধবীকে নিয়ে একটা সিমেট্রিতে ঘুরতে গিয়েছিল, ঢাকা শহরের একটা সিমেট্রি।
সেখানে মারিয়া তার দাদির গ্রেভে মানে কবরে ফুল দিতে গিয়েছিল, যেহেতু তার দাদি মারা গিয়েছিল অনেক দিন আগে। আসলে তারা গিয়েছিল কিছু ফিল করতে, অনুভব করতে। মারিয়া এবং তার বান্ধবীরা আত্মার সাথে কমিউনিকেট করার জন্য প্ল্যান চ্যাট করে সেখানে। মূলত তারা গোল হয়ে বসে, তারা প্রত্যেকেই প্রত্যেকের হাত ধরে কিছু মন্ত্র বা যাই হোক পাঠ করছিল, যেটা কারোরই কনসার্ন না। তখন মাগরিবের আজান দিতে 20 মিনিট বাকি, হঠাৎ করে তারা শীত শীত অনুভব করতে থাকে। তাদের মনে হচ্ছিল কেউ তাদের দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই সময় সিমেট্রির গার্ড তাদের বের হয়ে যেতে বলে। তারা তখন সেখান থেকে ফিরে আসে যার যার বাসায়। মারিয়া তার ঘরে ঢুকে দেখতে পায় তার বই খাতা, বিছানার চাদর বালিশ সবকিছু এলোমেলো হয়ে আছে। আর দেয়ালে জল ছাপের মতো একটা লেখা আছে। লেখাটা ছিল, তুই মরবি। এটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে সে ঘর থেকে বের হয়ে যায়, বাবা মাকে ডেকে তাদের রুমে নিয়ে আসে। তারা এসে ঠিকই দেখেন ঘরে এলোমেলো, কিন্তু দেয়ালে কিছুই লেখা ছিল না। আর তখন তার এক বান্ধবী যে সিমেট্রিতে ছিল, সে মারিয়াকে ফোন দেয় এবং সেই কথাগুলোই বলে, যে অবস্থা মারিয়ার বাসার মধ্যে ছিল। কিন্তু তফাৎ ছিল, সেই বান্ধবী দেয়ালে কোনো জল ছাপ ছিল না। সেদিন রাতে মারিয়া ঘুমিয়েছিল। মারিয়া স্বপ্নে দেখতে লাগলো মারিয়ার মা মারিয়ার ঘরে ঢুকে সে মারিয়ার বিছানার চারিপাশে ঘোরাফেরা করছিল এবং বিড়বিড় করে কিছু পড়ছিল। আর তখন মারিয়ার ঘুম ভেঙে যায় এবং মারিয়া দেখতে পায় তার মা বাস্তবেই ওর বিছানার চারপাশে ঘুরছে। মারিয়ার মা বলে, যখন ডাক দিল সেই মূর্তিটা থেমে যায়। মা বলে যখন ডাক দিল, মারিয়ার মা কি তার মাকে মারিয়া যখন মা বলে ডাকতো, তখন সে মূর্তিটা থেমে যায়, মারিয়ার দিকে তাকায়। মারিয়া ভয়ে শক্ত হয়ে যায়, নাড়াচাড়া করতে পারছিল না। তখন সেই ছায়া মূর্তিটি মারিয়ার গলা চেপে ধরে বিছানা থেকে তুলে দেয়ালে ছুঁড়ে মারে। আর তখন মারিয়ার আর কিছু মনে ছিল না। সকালে মারিয়ার ঘুম ভাঙে। মারিয়ার মা ওর সেবার করছিল। সেই রাতে ঘটনা সে তার মাকে বলে এবং বলে দেয় তারা কি করেছিল সেদিন বিকালে। এটা শুনে মারিয়ার মা মারিয়াকে খুব বকাঝকা করে এবং সেদিন তাকে একজন ফাদারের কাছে নিয়ে যায়। ফাদার তাকে তাদের মতো করে ঝাড়ফুঁক দিয়ে দেয়, সাথে ছোট একটা হলি ক্রস দিয়ে দেয় গলায় পরার জন্য। সেদিন রাতে মারিয়ার ঘুম ভেঙে যায় গরমের কারণে। মারিয়া উঠে বসলো। সে টের পায় কিছু একটা তার পেটের উপর বসেছিল, যা উঠে বসার কারণে বিছানায় কাত হয়ে অন্ধকার থাকায় সে বুঝতে পারেনি। সে শুনতে পাচ্ছিল কুকুর যেভাবে পানি খায় সেভাবে পানি খাওয়ার শব্দ আসছিল। সে আলো জ্বালিয়ে দেখতে পায় কুচকুচে কালো বর্ণের একটা মানুষ এক হাতে রক্ত নিয়ে সেই রক্ত চুমুক দিয়ে খাচ্ছে। আর তার সামনে কয়েকটা ছাগলের মাথাহীন শরীর পড়ে আছে, আর মাথাগুলো মারিয়ার বিছানায় পড়ে আছে। এটা দেখে মারিয়া চিৎকার করে চোখ বন্ধ করে আর তার মা বাবাকে ডাকে। কেউ শুনছিল না। মারিয়া শুনতে পায় ভয়ানক একটা কণ্ঠে তাকে সেই কালো মূর্তিতে বলছে, চুপ। অন্ধকারে সে দেখতে পায় সেই মূর্তিটি দাঁড়িয়ে আছে। তার কাছে এসে বলে, তুই মরবি, তোকে মরতে হবে, তোকে নিতে এসেছি আমি। তখন সে মারিয়ার গলা থেকে হলি ক্রসটা ছিঁড়ে নিয়ে ফেলে এবং মারিয়াকে দেখিয়ে বলে, তোকে কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ সেই মূর্তি প্রলয়ের মতো করে বলতে থাকে এক অজানা ভাষায় মন্ত্রের মতো কিছু। কিভাবে লিখবে জাহিদ ভাই জানেন না। এমন হয়ে পড়ছিল যা শুনে মারিয়া নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। সেই মন্ত্র পাঠের সাথে সাথে মারিয়া দুলছিল তাল মিলিয়ে। মারিয়ার মনে হচ্ছিল ওর ডান হাতের তালুটা কেমন গরম লাগছিল। মারিয়া তাকিয়ে দেখে সেই নিকোষ কালো মূর্তিটা ওনার ডান হাতের তালুর চামড়া যেভাবে কসাইরা চামড়া তুলে ফেলে, সেইভাবে ওর ডান হাতের তালুর চামড়া তুলে ফেলে। এটা সে সহ্য করতে না পারিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। 2 দিন পর জ্ঞান ফেরে হাসপাতালের বেডে। পাশেই ওর মা, ওর হাতে ব্যান্ডেজ করা ছিল। জ্ঞান ফেরাতে তিনি মারিয়াকে জড়িয়ে ধরেন। উনি বলেন, কিরে মা, কি হয়েছে তোর? এমন করছিলি কেন তুই? আমরা তো তোকে কিছুই করি নেই, কিছুই বলি নেই, তুই কেন ঝাঁপ দিতে গেলি? আসলে মারিয়ার মা সকালে মেয়ের ঘরে যেয়ে দেখতে পান ওর হাতের তালু, বিছানা এবং ঘরের কয়েক জায়গায় রক্ত ভরা। তিনি দেখে চিৎকার দিয়ে উঠে ওর বাবাকে ডেকে নিয়ে আসে। মারিয়া হুট করে তা দেখেই উঠেই দৌড়ে বারান্দার রেলিং উঠে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মারিয়ার বাবাকে ধরে ফেলে। মারিয়া তার মাকে রাতে সব বলে। মারিয়ার বাবা একজন ফাদারের কাছে আবারও যান। সেই ফাদার মারিয়ার বাসায় যান, ওদের বাড়িতে পানি ছিটান। যখন মারিয়ার উপর তিনি পানি ছিটান, মারিয়া ঠিক তখনই ওর মুখ থেকে থুতু বের করে ছুঁড়ে মারে এবং মোড়ামুড়ি শুরু করে দেয়। হা হা করে তাচ্ছিল্য ভরা হাসিতে সে হাসতে শুরু করে। তো ফাদার তাকে জিজ্ঞেস করে, কে তুমি? কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ? তখন সে ঘের ঘের কণ্ঠ বলে, আমার পরিচয়ে জানার যোগ্যতা তোর নেই, কিন্তু আমি জানি তুই কে। তোর মায়ের নাম হীরামন, আর তুই হচ্ছিস কচুরিপানা। বললে সে থুতু মারতে থাকে। চলে যা,
তোর উপরে যারা আছে তাদের ডেকে নিয়ে আয়। ফাদার তো যখন মেয়েটাকে বলে তোমার ছেড়ে দিতে হবে, তখন সে উত্তর দেয়, হ্যাঁ ছেড়ে তো দিবই, আগে মেরে ফেলবো তারপর ছাড়বো। তারপর যখন ওর শরীরের ভেতরে থাকা পোকাগুলা ওর মরা শরীর খেয়ে খাবে, খেয়ে খেয়ে বড় হবে, তখন সেই পোকাগুলো খাবো বলে সে আবারও হাসি শুরু করে দিল। এরপর সে বলে, আমাকে খোঁচানোর জ্বালা সইতে পারবি না, চলে যা পাদ্রী, নাহলে তোর মা কোথায় থাকে আমি তা জানি। পরে ফাদার আর বেশ কিছুক্ষণ ঝাড়ফুঁক করে সেই বদ জিনটাকে সরিয়ে দেয়। ফাদার যাওয়ার সময় বলে, এই জিন কিন্তু আবার ফিরে আসবে, আপনার সিনিয়র কাউকে দেখান। তো মারিয়ার মা মারিয়ার সেই দুই বান্ধবীর সাথে দেখা করে যেদিন ওই সিমেট্রিতে তারা গিয়েছিল আসলে জানতে। উনি জানতে চান কি হয়েছিল সেদিন কেন এরকম, সে কি হয়েছিল যার কারণে তার মেয়ে ভুগছে। তার কেমন সদুত্তর কেউ দিতে পারেনি। তো এখানে যে দুই বান্ধবী ছিল তারা তাদের একজনের ঘরে এলোমেলো হয়েছিল, যেভাবে মারিয়ার ঘরে এলোমেলো ছিল, আরেকজনের কিছুই হয় নাই। তো মারিয়ার মায়ের সন্দেহ হয়, তাহলে এই মেয়েটাকে কিছু করেছে কিনা যার সাথে কোনো সমস্যা হয়নি। এর মধ্যে অন্য আরেকজন ফাদারের কাছে তারা মারিয়াকে নিয়ে যায়। প্রায় প্রতিদিন মারিয়াকে ঝাড়ফুঁক দেওয়া হতো, না হলে মারিয়া রাতে ঘুমাতে পারতো না। এভাবে 1 মাস চলার পর একদিন রাতে মারিয়ার ঘুম ভেঙে যায়। মারিয়া উঠে বসে, সে শুনতে পায় মারিয়ার মা তাকে ডাকছে। মারিয়া তার মার ঘরে যায়, গেট খুলে সে ঘরে ঢুকতেই মারিয়ার বুকটা কেঁপে ওঠে। মারিয়া দেখতে পায় তার বাবা ফ্লোরে পড়ে আছে, তারা সারা শরীরে রক্ত, মনে হচ্ছে যেন চামড়া তুলে ফেলেছে তার বাবার। তার শরীরে অসংখ্য খেকো পোকা কিলবিল করছে, আর মারিয়ার মা তার পাশে বসে একটা একটা করে সেই পোকা তুলে নিয়ে খাচ্ছে। তার মুখটা রক্তে মাখানো। সে মারিয়াকে ইশারা দিয়ে এক হাত দিয়ে তার বাবার শরীর থেকে সেই পোকাগুলো তুলে মারিয়ার দিকে বাড়িয়ে দেয়। তা দেখে মেয়েটা সেখান দিয়ে দৌড় দিয়ে নিজের ঘরে চলে আসে। চিৎকার করে সে সাহায্য চাইছিল বারান্দায় দাঁড়িয়ে। তখনই মেয়েটার মা বাবা এসে মেয়েটাকে শান্ত করে, ওকে বোঝানো হয় কিছুই হয়নি, সব ঠিক আছে। এইভাবে এক একটা দিন যাচ্ছিল। একদিন মারিয়াকে বড় ফাদারের কাছে নিয়ে যাওয়া হয়। বড় ফাদার ছিলেন অভিজ্ঞ। মারিয়াকে দেখিয়ে তিনি বলেন, এই দুষ্টু প্রেত এই বাচ্চাটাকে কেন জ্বালাচ্ছিস? তখন মারিয়া স্বাভাবিকভাবে বলল, ফাদার আমি তো কিছু করিনি। ফাদার বলে, না মা, তোমাকে কেন বলবো? আর ঠিক তখন মারিয়ার কানে ব্যথা শুরু হয়। বড় ফাদার তখন তার মতো করে প্রার্থনা করছিলেন। মারিয়া বলে, ফাদার কারেন্ট চলে যাবে। এটা বলা মাত্রই সেই ভবনের বিদ্যুৎ সংযোগ গোলযোগ বিকল হয়ে যায়। বড় ফাদার তখন বলে, এই দুষ্টু, তুই এমনটা করে কি দেখাতে চাস? তুই শক্তিশালী, ঈশ্বর তোদের নরকের আগুনে জ্বালাবে। আমি তোকে কিছু করার আগে মেয়েটাকে ছেড়ে চলে যা। তখন মারিয়ার হঠাৎ করে পুরো শরীর ঝাঁকাতে থাকে। এক সময় ঝাঁকানি থামিয়ে বসে থাকা অবস্থায় দুলতে থাকে মারিয়া। তখন সে একটা কবিতা বলতে শুরু করে। কবিতা শেষ করে সে ফাদারের দিকে তাকিয়ে বলে, জানিস আমি কিভাবে জানি এই কবিতা? তোকে শুনেছি আমি পড়তে এই কবিতা। তখন ফাদার ঝাড়ফুঁক করে মারিয়াকে স্বাভাবিক করে, মারিয়াকে বাড়ি পাঠিয়ে দেন এবং বলেন উনি কিছুদিন পর আসবেন তাদের বাসায়। বড় ফাদার মারিয়ার বাবাকে বলে, সাবধান, ওকে দেখে রাখতে, মনে হচ্ছে এটা একটা শয়তান। সেদিন রাতে বড় ফাদার ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি শুনতে পেলেন তার বাথরুমে কেউ পানির কল একবার চালু করছে আর একবার বন্ধ করছে। তিনি বাথরুমের গেট খুলে কাউকে দেখতে পাননি। তখনই তিনি টের পেলেন ছোট বাচ্চা একটা মেয়ে হাসতে হাসতে তার পেছন দিয়ে দৌড় দিয়ে চলে গেল। তিনি ঘুরে তাকান এবং তখনই সেই ঘরের বিদ্যুৎ চলে যায়। তিনি চাপায় একটা শয়তানি হাসি শুনতে পাচ্ছিলেন যা তার চারপাশ থেকে আসছিল। ফাদার তখন তার কানে অনেক রকমের কান্না জড়িত কণ্ঠের কথা শুনছিল। ফাদার আমাকে বাঁচান, আমি পড়ে যাচ্ছি। ফাদার আমার জন্য প্রার্থনা করুন। ফাদার আমি মোম জ্বালাতে পারছি না, এরকমের কথা তিনি শুনছিল। আর তখনই লোহার গ্রিলের লোহার রড দিয়ে বাড়ি মারলে যেমন একটা শব্দ হয় তেমন শব্দ হতে শুরু করলো জানালার গ্রিলে। তখন ফাদার তার মতো প্রার্থনা শুরু করলেন। এমন কিছুক্ষণ পরে সে ঘরে বিদ্যুৎ চলে আসে। ফাদার এতটুকু বুঝে গিয়েছিলেন মারিয়া কষ্ট দিচ্ছে সেই শয়তানটাই এসেছিল তাকে ধোঁকা দিতে। কিন্তু ফাদার ছিল সৎ এবং দৃঢ় মনোবলের মানুষ, কারণ তিনি ছিলেন একজনে তার কথা আলাদা করে আমি নাই বলি, তাই সে তাকে ভয় দেখাতে পারেনি। বড় ফাদার মারিয়াদেরকে বাসায় যান। ফাদার বাসায় ঢোকার সময় মারিয়া চিৎকার চেঁচামেচি করছিল। ফাদার এসে ঝাড়ফুঁক করে জিজ্ঞেস করেন, কে তুমি? তোমার নাম কি? এভাবে কিছুক্ষণ চলার পর সে উত্তর দিল, পলি। ফাদার বলেন, আমি তোমার সাথে মজা করছি না, বলো তোমার নাম কি? কেন আমাদের মেয়েকে কষ্ট দিচ্ছ তুমি? তো সে অনেকক্ষণ মুখ হাঁ করে বলে, ও হ্যাঁ, তুমি জানতে চাও আমার নাম?
আমার নাম ডেভিড। ফাদার জিজ্ঞেস করেন, মেয়েটার হাতের তালুর চামড়া তুমি কেন নিয়েছো? সে উত্তর দেয়, ও তো মরে যাবে, ও খুব সুন্দর, খুব সুন্দর, ওর চেয়ে সুন্দর ওর হাতের তালু, খুব সুগন্ধিময়, তাই আমি ওর হাতের তালু উপরে ফেলে আমার কাছে রেখে দিয়েছি। ফাদার বলেন, তুমি যদি আমাদের মেয়েকে পছন্দ করো তবে কেন তুমি তাকে মেরে ফেলতে চাও? কখনো দেখেছো কাউকে নিজের পছন্দের জিনিসকে ক্ষতি করতে? সে বলে, পাদ্রি, তুই চাল পছন্দ করিস? ফাদার বলেন, আমি ওর প্রশ্নের উত্তর চাই। সে বলে, আরে ধুর, তোর প্রশ্নের উত্তর দিয়ে আমার লাভ কি? এটা বলায় ফাদার আবার ঝাড়ফুঁক শুরু করেন। এরপর তিনি জিজ্ঞেস করেন, কেন আমাদের মেয়েকে তুমি ধরে রেখেছ? সে বলতে চায়নি। অনেক জোরাজুরি করার পর সে বলে, সাঁঝের বেলায় আমিও ঘুমাচ্ছিলাম, ও আমাকে জাগিয়েছে, আমন্ত্রণ করেছে, এসে দেখেও চলে যাচ্ছে। ওর পিছু নিয়ে ওর বাসা পর্যন্ত যাই, ওর ঘরে ঢোকার আগেই আমি ওর ঘরে যাই। এত সুন্দর ঘর আমার ভালো লাগেনি, ওলট পালট করে দিয়েছি। বাইরে আজানের শব্দে আমার খুব কষ্ট হচ্ছিল, যন্ত্রণা পাচ্ছিলাম, মনে চাচ্ছিল টেনে ছিঁড়ে ফেলতে মারিয়াকে, কিন্তু হাতের কাছে পাইনি, তাই আমি ওকে ধরে ফেলেছি। পাদ্রি, আমি কোথাও যাব না, কেউ আমাকে কিছুই করতে পারবে না। তখন ফাদার ঝাড়ফুঁক দিতে শুরু করেন এবং এক পর্যায়ে মারিয়ার কালো বমি শুরু হয়। বমির সাথে সাথে সে মৃত শরীরের খেকো পোকাগুলো বেরিয়ে আসতে শুরু করে। এতটা বমি আর এত পোকা দেখে সহ্য করার মতো পরিবেশ ছিল না। সেই বমি থেকে একটা উটকো বাজে গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। সে বলতে থাকে, পাদ্রি থাম, না থামলে মারিয়ার কলিজা টিপে দেব। বড় ফাদার থামেন, বড় ফাদার বলে যে না, আমি থামবো না। তিনি ঝাড়ফুঁক করতে লাগলেন এবং এক সময় মারিয়া বেহুশ হয়ে যায়। সেদিন থেকে 1 সপ্তাহ মারিয়া ভালো ছিল এবং একদিন মারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে কিছু করছিল। মারিয়া লক্ষ্য করে আয়নায় ও বসে আছে, কিন্তু আসলে তখন মারিয়া দাঁড়িয়ে ছিল। হঠাৎ আয়নায় মারিয়া কিছু একটা চিবাতে শুরু করে, আর ঠিক তখনই সে টের পাচ্ছিল সে মুখে কিছু চিবাচ্ছে, আর তীব্র যন্ত্রণা তার মুখের ভেতর এবং ঠোঁটের পাশ দিয়ে রক্ত দিয়ে বের হয়ে শুরু করে। সে আয়নায় দেখতে পায় আয়নার মধ্যে থাকা মারিয়া জিভ বের করে, কাঁচ দিয়ে জিভ কেটে বের করে ফেলেছে। আর তা দেখে চিৎকার দিয়ে দৌড় দিয়ে সে ঘর থেকে পালিয়ে যায়। ওর মুখ রক্তাক্ত ছিল। হাসপাতালে নেওয়ার পর দেখা যায় জিভ এবং মুখের ভেতর কেটে গেছে বিভিন্ন জায়গায়। আপনারা যারা ওই মৃগী রোগী, তাদের কিন্তু মাঝে মধ্যে এরকম দেখা যায় যে মৃগী রোগ যখন সিজার অ্যাটাক হয় তখন কিন্তু এরকম জিহ্বায় কামড় দিয়ে ফেলে। তো এই কন্ডিশনটা ওরকমই, জিভ কেটে গেছে ভিতরে, মুখের ভেতরে। ওকে সবসময় ঝাড়ফুঁক করা হতো, ঝাড়ফুঁক করলে সেই খারাপ জিন চলে যেত, আবার ফিরে আসতো কিছুদিন পর পর। এভাবেই চলছিল। এরপর ফাদার জাহিদ ভাইকে বলেন, বড় ফাদার ছাড়া ওরা বেশ কয়েক জায়গায় সাহায্য চেয়েছিল, কিন্তু এরকম কিছুদিন পর পর ফিরে আসতো সেই শয়তান। তো গতকাল যখন তুমি জাহিদ ভাই এখানে ছিল, তখন বড় ফাদার ঝাড়ফুঁক করছিলেন এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো জাহিদ ভাই শোরগোল শুনে এসে দেখে মারিয়া দাঁড়িয়ে, জাহিদ ভাই তখন দাঁড়িয়ে ছিল বাইরে, আর ওই মুহূর্তে ভেতরে বড় ফাদার ওই মেয়েটা ট্রিটমেন্ট করছিল। তো তখন এই পাদ্রি এই ছোট ফাদার এসে দেখে যে তিনি দাঁড়িয়ে আছে। তো ভেতরে যাওয়ার সময় জাহিদ ভাই মারিয়াকে বলতে শুনে ওই সুরটাকে বের করে দেয়, নইলে ভালো হবে না। পরে মারিয়া ঝাড়ফুঁকের সময় সমানে জাহিদ ভাইকে গালি দিচ্ছিল। সে অনেক কথা বলেছিল জাহিদ ভাইয়ের নামে। তো তাই সেই ফাদার এসেছে জাহিদ ভাইয়ের সাথে কথা বলতে। তা উনি বলছিলেন যে আমরা বিশ্বাস করি ঈশ্বর সাহায্য পাঠানোর সবার জন্যই। এরপর ফাদারের সাথে জাহিদ ভাইয়ের কথা হয় আরো, এবং জাহিদ ভাইয়ের ব্যাপারে তাকে বলে এবং তার কাছ থেকে মারিয়াদের ঠিকানা সংগ্রহ করে। ফাদার বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তো জাহিদ ভাই মতো চলে আসে এবং মনে হতে লাগলো জাহিদ ভাইকে কেউ ফলো করছে। তো জাহিদ ভাই শরীরে কাটা দিতে লাগলো, কিন্তু বেশ কিছুক্ষণ পর জাহিদ ভাই আর সেই জিনিসটা অনুভব করেনি। রাতে নাম ঠিকানা দিয়ে অপেক্ষা করছিল। তা তখন যা লিখেছে জাহিদ ভাই, তার সবকিছুই এমন ভাবে পাল্টে যাবে তা জাহিদ ভাই কখনো চিন্তা করেনি। জাহিদ ভাই ভেবেছিল যে শয়তান টাইপের কেউ হবে, কিন্তু বাস্তবটা ছিল অবিশ্বাস্য। উনি এসে প্রথমেই বলেন, জাহিদ ভাইয়ের আমির, আল্লাহু ইয়াবসুতুরু রিজকি লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকুদিরুল্লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আযীম। সূরা আনকুবাতের আয়াত 62। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন, যাকে ইচ্ছা সংকুচিত করে দেন। নিশ্চিতভাবেই তিনি সবকিছুর ব্যাপারে অবগত। চাইলে কি কেউ কারো ভাগ্য ছেড়ে নিতে পারে?
না, পারে না। তারা অজ্ঞ, জ্ঞানহীন। জিজ্ঞেস করে দেখো তো মারিয়ার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছে ছিল কিনা। জাহিদ আমির সাহেব বলছে, কারণ যে ওর ক্ষতি করেছে সে চেয়েছে মারিয়া যেন সফলতা লাভ করতে না পারে। কেউ তাকে জাগায়নি। কাফেরের স্বভাব মিথ্যা বলার। মেয়েটার বান্ধবী যে প্রথম দিন মারিয়াকে ফোন দিয়ে বলেছিল তার ঘর এলোমেলো, আসলে সে বানিয়ে বলেছিল এই কথা। আর ঘটনাচক্রে তার ফোন কলের কথাটা মিলে যায়। এখন কেউ যদি সন্দেহ করে জাদুটোনার, তবে যাতে সে নিরপরাধ মেয়েটাকে যেন এখন নিরপরাধ হয় সেটাই তিনি ব্যবস্থা করেছিল। সে বান্ধবী জ্বলতো ওর সফলতা দেখেই। তাই সে বুদ্ধি করে ধীরে ধীরে ওদের প্রলুব্ধ করে আত্মা ডাকবার, যাতে করে সবাই এটা ধরে নিতে পারে আত্মা ডাকবার ফলে মারিয়ার এমন হয়েছে। সে একজন কাফের মানুষের কাছে যায়। কাফের লোক তাকে বলে সে মারিয়ার ভাগ্য বদল করে দিতে পারে। এজন্য মারিয়ার হাতের তালুর চামড়া লাগবে। তারা সেই দুষ্ট কাফের জিনের কাছে সাহায্য নেয়। তারা তার কথা মতো সেই সময়ে যখন তারা সিমেট্রিতে ছিল তখন সেই মেয়ে মারিয়ার চুল সহ কিছু জিনিস সবার অগোচরে সংগ্রহ করে নিয়ে সেই কাফের মানুষের কাছে দিয়েছে, এবং এরপর মেয়েটার হাতের তালুর কিছু অংশ সেই জিন নিয়ে যায়। এগুলো গোমরাহ, ভুল, কেউ কারো রিজিক নিতে পারবে না। সেই জিন মারিয়াকে অসুস্থ করে দেয়। বিনিময়ে সেই মেয়ে কিছু তো অবশ্যই পেয়েছে। এখনো সময় আছে, যদি তারা চায় অবশ্যই আমরা সাহায্য করব। সেদিন রাতে তিনি চলে যান। সেদিন দুপুরে জাহিদ ভাই ফাদারকে ফোন দিয়ে জানতে চায় মারিয়ার অন্য দুই বান্ধবীর কথা, তারা কে কোথায় করছে, কি করছে। পরে ফাদার জাহিদ ভাইকে জানান মারিয়ার এক বান্ধবী স্কলারশিপ পেয়ে ইউকেতে চলে গেছে। মারিয়ার কন্ডিশন খারাপ হওয়ার ওরটা ওর বান্ধবীকে দেওয়া হয়, আর আরেক বান্ধবী তার মতোই পরে লেখা চালিয়ে যাচ্ছে। মারিয়া স্কলারশিপ জন্য অ্যাপ্লাই করেছিল, সেটা হয়নি, সেটা নিয়ে গেছে মারিয়ার আরেক বান্ধবী। তো যাইতে বুঝতে পারে এই সেই মেয়ে যে স্কলারশিপ পাওয়ার জন্য এই কাজটা করেছে। তো যাই ভাই ফাদারের সাথে দেখা করে, ফাদারকে বুঝিয়ে বলে, কিন্তু এটা যে বান্ধবী করেছে তা জাহিদ ভাই এড়িয়ে যায়। তো জাহিদ ভাই মারিয়ার বাবার সাথে কথা বলে। এর মধ্যে কিন্তু মারিয়া ঠিক ছিল। 2 দিন পর সব প্রস্তুতি নিয়ে জাহিদ ভাই মারিয়াদের বাসায় যায়। আগে থেকে সেই বদ জিন মারিয়াকে ধরে রেখেছিল। জাহিদ ভাই ঘরে ঢুকে মারিয়ার সামনে বসেছিল। জাহিদ ভাই তাকিয়েছিল ওর দিকে। কিছু সময় জাহিদ ভাই কথা বলেনি, আর তখন সে বলতে শুরু করে, ভাব দেখাচ্ছিস, সেদিন তুই আমাকে আঘাত করেছিলি, আর আজ এখানে এসে পড়েছিস। শুন, আমি সব জানি কে তুই, কি করিস তুই একটা ধান্দাবাজ। এই পাদ্রী শুন, ও খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে, তোদের ভুল ভাল কথা শোনাবে। তো ফাদার ছিলেন আর মারিয়ার মা বাবা ছিল ওখানে ওই মুহূর্তে। ফাদার ভদ্রভাবে তাকে কথা বলতে বলে। সে বলে, আচ্ছা, আমার কথার বিশ্বাস নেই। আমার দিকে তাকে বলে, এই তোর না হাতে ব্যথা, তুই না হাত বেঁধে রেখিস ব্যথা কমানোর জন্য? কি সত্যি বলছি না? এটা ঠিক, জাহিদ ভাইয়ের হাতে একটা সমস্যা হয়। তার মানে এই না যে সে সবকিছু জানে। জাহিদ ভাই ইশারা দিয়ে ওর মা বাবাকে সরে যেতে বলে, মারিয়ার মা বাবাকে, এবং জাহিদ ভাই কথা বলতে না দেখে সে বিগড়ে যায়। এবং যখন জাহিদ ভাইয়ের কাজগুলো জাহিদ ভাই শুরু করে, আলো বন্ধ করে দেয় এবং সেদিনের মতো চলে যায়। এরপর প্রায় কিছুদিন মারিয়ার আর সমস্যা হয় নাই। এর মধ্যে একদিন রাতে মারিয়ার মার ঘুম ভেঙে যায় কাকের ডাক শুনে। তিনি তার মেয়ের ঘরে দেখতে পান তার মেয়ে একটা কাক ধরে সেই কাকটাকে ছিঁড়ে ফেলে অবস্থায় খাচ্ছে। মারিয়া উঠে দাঁড়ায় এবং দেয়ালে ইশারা করে। ওর মা ভয়ার্ত ভাবে দেয়ালের দিকে তাকিয়ে দেখে একটা মানুষের মতো শরীর, রীতিমতো যেভাবে কসাইরা মাংস ঝুলিয়ে রাখে সেভাবে দেয়ালে ঝুলে আছে। মাথার চুল ছাড়ার কিছুই নেই, মনে হচ্ছে দেহের চামড়াটা কেউ তুলে ফেলেছে। তিনি চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে যান এবং ওর বাবাকে ডেকে আনেন। তিনি এসে দেখতে পান মারিয়া দেয়ালে নিজের মাথা নিজে ঠুকছে। ঘর ভর্তি সেই মৃত শরীর, খেকো, সেই পোকাগুলো কিলবিল করছে। বারান্দার গেটে বাড়ি মারার শব্দ আসছে, গ্রিলে রড দিয়ে বাড়ি মারার শব্দ আসছে। তারা প্রার্থনা শুরু করে দেন মেয়েকে সেই ঘর থেকে বের করে নিয়ে আসেন। জাহিদ ভাইকে ফোন দেন। জাহিদ ভাই নিজে ফোনের মধ্যে শুনছিল গ্রিলে বাড়ি মারার শব্দ, কাকের ডাকের শব্দ। যাই লাউড স্পিকারে একটা সুরা পড়ে দিল। কিছুক্ষণ পর সব থেমে যায়। পরে সেই ঘরে যে সেই কাকের আধা খাওয়া দেহ পাওয়া যায়, আর কিছুই পাওয়া যায় না। আসলে সেই রাতে সে চেয়েছিল মারিয়াকে মেরে ফেলতে। জাহিদ ভাই আমির সাহেব বলে দিয়েছিলেন যতদিন পর্যন্ত তিনি মারিয়ার হাতের তালুর চামড়াটা খুঁজে না পাচ্ছেন ততদিন পর্যন্ত জাহিদ ভাই কোনো না কোনো ভাবে যেন কথা না বলে সেই কাফের জিনের সাথে। সেজন্য কিছু জিনিসপত্র তাদের দেয় ব্যবহার করতে। যখনই মারিয়ার সমস্যা হবে তারা যেন সেটা ব্যবহার করে।
সেই রাতেই জাহিদ ভাই আমির জাহিদ সাহেবকে খুব বলেন খোঁজ পেয়েছি চামড়াটার। জাহিদ ভাইকে কিছু নিয়ম শিখিয়ে দেয় এবং পরদিন মাগরিবের পর জাহিদ ভাই মারিয়াদের কাছে জাহিদ ভাইকে যেতে বলেন। এই জন্য সেই রাতে হামলা করে। চামড়াটা খোঁজার পেছনে কারণ ছিল যদি সেই শয়তান জিনও চলে যায় তাহলে মারিয়ারও ক্ষতি করত দূরে বসে সেই চামড়াটা দিয়ে। জাহিদ ভাই সেদিন মারিয়ার বাসায় যায়। তো কি বলবে জাহিদ ভাই, এত কিছু গত 6-7 মাসে মেয়েটা সহ্য করেছে, তার বাবা মা সহ্য করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত ছিল। জাহিদ ভাই ঘরে প্রবেশ করে ঘর অন্ধকার করে দেয় এবং কিছু নিয়ম পালন করে। জাহিদ সাহেবের আমির সাহেব তখন সেখানে আসে। মারিয়া অন্ধকারে আবছায়ার মতো জাহিদ সাহেব আমির সাহেবকে দেখছিল। সে জাহিদ ভাইকে এটা বলার পর তাকে অভয় দিল, বলে উনি ভালো লোক, ভয় করতে হবে না, মনে বিশ্বাসের জোর আনুন, শয়তান কখনোই সফল হতে পারবে না। তবে ওর মা বাবা এবং সেই ফাদার তখন উপস্থিত ছিল সেই জায়গায়। জাহিদ ভাই আমির সাহেব কিছু করছিলেন যার জন্য সেই কাফের জিন এসে বলছিল যন্ত্রণা দিস না, সইতে পারছি না। তখন আমির সাহেব তাকে বলে, আজ তুই সব কিছু বলবি, কি কি করেছিস সবকিছু। যদি না বলিস তবে এমন শিক্ষা আজ পাবি যা তুই কল্পনাও করিসনি। আসলে আমির সাহেবের কথা জাহিদ ভাই ছাড়া আর কেউ শুনছিল না। ওই মারিয়ার মধ্যে থাকা জিনের কথা শুনছিল, কিন্তু তারা অনুভব করছিল আরো কেউ সেই ঘরের মধ্যে আছে। অনেক কষ্ট দেওয়ার পর সে বলতে শুরু করে, আমি বৈরাগী, ধীরেন কবিরাজকে আমি দীক্ষা দিচ্ছি 7 বছর ধরে। ধীরেন আমাকে বলেছে ওর ভাগ্য ওর বান্ধবীর সাথে ওদল বদল করে দিতে। ওর বান্ধবীর নাম শিলা, বিদেশে চাকরিটা যেন মারিয়ার না হয়ে ওর যেন হয়ে যায়। বিনিময়ে আমাকে 6টা ছাগল দিয়েছিল, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। তাই আমি বলেছিলাম ওকে মরা দেহ পোতার জায়গায় গোধূলি লগ্নে নিয়ে যেতে। লগ্নের সময় ওর চুল, হাতের পরশ লাগা কাপড়, জামার সুতো নিয়ে আমাকে দিতে বলেছিলাম। এটা বলতে বলতে হাসতে লাগলো, বলল, এখন দেখ পাল্টে দিয়েছি সবকিছু। তখন কিছুক্ষণ আমির সাহেব সূরা বাকারা পড়তে পড়তে ওকে চাবুক দিয়ে মারি দেন। এক একটা চাবুকের শব্দটা জাহিদ ভাই সবাই শুনেছিল। আমি সূরার নাম বলতে চাচ্ছিলাম না, তারপরও বলে দিলাম। পরে একটা জায়গায় কথা বলে। এরপর আরো কিছু কাজ করা হয় এবং সেই কাফের চলে যেতে বাধ্য হয়। আমির সাহেবকে জাহিদ ভাই বলতে শুনেছিল, চলে যা, যত দূরে যেতে পারিস। তোর এবং তোর ইনসানির সাথে তোদের আল্লাহ বিচার করবেন। তোদের শরীর পচে যাবে, খুলে পড়বে তোদের শরীরের আব্রাহার মতো। তোরা বেঁচে থাকা অবস্থায় যন্ত্রণায় ভুগবি, জিল্লাতের মৃত্যু হবে তোদের, ধ্বংস হবি তোরা, হতেই হবে। বেরিয়ে যা বলে তিনি চাবুক ঘোরাতে শুরু করেন। সেই জিন সারা জীবনের জন্য চলে যায়। এরপর থেকে মারিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সেই কাফের মুখের কথা শুনে ওর বাবা এবং সেই ফাদার অবাক হয়ে গিয়েছিল। জাহিদ ভাই তাদের বুঝিয়েছিল সেগুলো নিয়ে ঘাটাঘাটি না করতে। এত কিছুর মধ্যে জাহিদ ভাই একবারও একটা কথাও জাহিদ ভাইয়ের জিনের সাথে কথা বলেনি। অভাবনীয় ক্ষতি এসে করেছে তার বান্ধবীর। কেউ কারো ভাগ্য খারাপ করতে পারবে না বা বদল করতে পারবে না। এটা কুফর, এটা ভুল। নিজ প্রচেষ্টায় অগ্রসর হতে হয় আমাদের। তো জাহিদ ভাই জানে না তার বান্ধবী কেমন আছে, আর তাদের বাড়াবাড়ি করতেও দেয়নি। পরে মারিয়া দেশের বাইরে আরেকটা চাকরি পায়। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তানভীর চট্টগ্রাম থেকে। তার নানা বাড়িটা হচ্ছে একটা জমিদার বাড়ির পাশে, মানে তাদের ওই জমিদার বাড়িটা একটা কম্বাইন্ড জমিদার বাড়ি ছিল একসময়। সেটার কিছু শেকড় তাদের সাথে সংযুক্ত ছিল, তানভীরের নানাদের সাথে, পূর্বপুরুষরা সেটার সাথে সংযুক্ত ছিলেন। তো বাড়িটা বিশাল একটা কম্পাউন্ড, একপাশে বিশাল জমিদার বাড়ি, যেটার বেশ খানিকটা অংশ এখন পোড়ো টাইপের, মানে ওখানে কেউ বসবাস করে না। খোলা জমিদার বাড়ি পড়ে আছে, সেখানে অনেক ঘর আছে যেই ঘরগুলো ব্যবহৃত হয় না, এবং বিশাল বিশাল বাড়ি। এবং তার পাশে যেই অংশটা, সেখানে বসত বাড়ি, যেখানে থাকেন মানুষজন। তো ওই বসত বাড়ি আর যেই জমিদার বাড়ির যে অংশটা ব্যবহৃত হয় না, সেটার মধ্যে বাউন্ডারিটা কিন্তু বেশ পুরনো এবং কয়েক জায়গায় একদম ক্ষয়ে গেছে, ভেঙে গেছে, নাই মানে ছোট্ট খোলা জায়গা, ইট নিচু হয়ে ওখান দিয়ে ঢোকা যায়। আর এই বসত বাড়ির মূল অংশে ঢুকতে গেলে যে রাস্তা দিয়ে আসতে হয়, সেটাও কিন্তু মূল সড়ক থেকে অনেক দূর ঘুরে আসতে হয়, বেশ
একটা প্রাকৃতিক অংশের ভেতর দিয়ে গাছ গাছালি এবং পাশে খোলা প্রান্তর এর মধ্যে দিয়ে আসতে হয়, এবং দেখা যায় যে ওখানে আসলে ওই রাস্তার শেষ মাথায় আসলে প্রথমেই যেটা চোখে পড়ে গিয়ে সোজা ওই বাউন্ডারি খোলা অংশ দিয়ে জমিদার বাড়িটা একেবারে মুখ বদদান করে দাঁড়িয়ে আছে এরকম। তো তার পাশে জমিদার বাড়ির একেবারে এই সাইডে কিন্তু একটা রাস্তা আছে, সেই রাস্তা সোজা চলে যায়, সোজা চলে গেলে পাশে একটা কবরস্থান, এবং সেই কবরস্থানটা দিনের বেলা বেশ ভীতিকর, কারণ পুরনো কবর, এই জমিদার পরিবারের অনেকের কবর আছে, এমনকি তানভীরদের পরিবার, যেহেতু তারা ওই যে বললাম যে শেকড় আছে এখানে, তো তাদের পরিবারেরও বেশ কিছু পুরনো মানুষের কবর সেখানে আছে। তো গাছগাছালি এবং বেশ একেবারে অন্যরকম বলার কারণ হচ্ছে যে জায়গাটা এরকম লাগে যখন দিনের বেলাও থাকে, মানে ভর দুপুর, তখন কিন্তু রোদ খুব ভালো মতন ঢোকে না, কারণ এই যে বড় বড় গাছ এগুলোর পাতা সে রোদ আটকে দেয়, তখন একটা আলো আধারের সৃষ্টি হয়। তো গেলে ওই জায়গায় যদি মানুষ ঢোকে বা হেঁটে যদি একেবারে কবরস্থান পর্যন্ত যায় জমিদার বাড়ি পার হয়ে, যেটা মানুষ দেখতে পায় যে একেবারে নিস্তব্ধতা, কারণ এই রাস্তা সোজা চলে গেছে একেবারে শেষ মাথায়, সেখানে একটা বড় পুকুর, কবরস্থানের পাশে বড় পুকুর, মানে অনেক বড় পুকুর। সেই পুকুরটা সেই অনেক পুরনো, সেই জমিদারদের আমলের পুকুর। ঘাটটা মোটামুটি এখনো বাঁধানো আছে, বেশ খানিকটা অংশ ভেঙে টেঙে গেছে, কিন্তু তারপরে ঘাটটা বাঁধানো আছে, এই জমিদার বাড়ির মানুষরাই ব্যবহার করতো সেখানে। আর পুকুরের ওই পারে পুরোপুরি গাছগাছালি, একদম ওয়াইল্ড জঙ্গল, এবং সেই পুকুরের মানুষ সাধারণত ব্যবহার করতে যেত না, খুব কম মানুষই আছে সাহস করে সেখানে মাছ টাছ ধরতে যেত, এবং দু একজন মাছ টাছ পেত। তারপরও এই মাছ নিয়ে আসার সময় অনেকেই অনেক কিছু মানে এক্সপিরিয়েন্স করছেন। আর ওই যে জঙ্গলটা দুপুরবেলা গেলে যেটা মনে হয় একেবারে নিস্তব্ধ, খা খা করতেছে, একেবারে দেখা যাচ্ছে পাতা পড়ার শব্দ পাওয়া যায়, এরকম একটা অবস্থা। এবং অনেকে দেখতো যে সেখানে বেড়াল দৌড়ে বেড়াচ্ছে, কালো রঙের বিড়াল, এবং সেই বিড়াল বেশ বড় আকৃতির, এবং এটা নাকি ওই মানুষ দেখলে তাকাতো, মানুষের ঘুরে ঘুরে তাকাতো এবং জোরে জোরে ডাকতো, লেজ ফুলিয়ে দিত, এবং এই বিড়ালের বাসস্থান ছিল এই কবরেরই ভিতরে কোথাও, সেখানে ঢুকে যেত হঠাৎ করে। আর এরকম বিড়াল কিন্তু আসলে আমি দেখছি, এটা শুনতে অনেকটা আশ্চর্য লাগলে আমি নিজেও দেখছি এরকম। আমি পুরনো কবরস্থানে গিয়ে, সেই অনেক পুরনো কবরস্থান, 1700 সালের কবরস্থান, সেখানে গিয়েও কিন্তু আমি এরকম বিড়াল দেখছি। একেবারে আমার কাছে ভিডিও করা ছিল যে বিড়ালটা এরকম দেখে ফট করে কবরের নিচে ঢুকে গেল, এর মাটির নিচে থাকে কোথাও। তো বিড়ালটা কিন্তু অনেকেই দেখছে, আর এই বিড়ালটা দেখলে মানুষ ভয় পেত। বিড়ালটাকে যদি কেউ দিনের বেলা দেখতো, দুপুর বেলা, তাও ভয় পেত, কারণ সে মানুষকে ভয় পেত না, দেখে তাকাতো এবং ডাকতো, মানে বেশ ভারী ভাবে ডাকতো। তো মানুষ ভয় পেত ওই জায়গায়। আর মানুষ বলতো যে এই যে পুকুরের পাশ দিয়ে একেবারে সংকীর্ণ যে জায়গাটা, মানে হাঁটার ছোট্ট জায়গা আছে, যে ওই পাশের জঙ্গলে যাওয়া যায়, সেখান থেকে রাতের বেলা নাকি শিয়াল টিয়াল এসে এই জায়গাটা থাকতো। আর জমিদার বাড়ি তো নিস্তব্ধ। তো পুরো জায়গাটার বর্ণনা দেওয়ার কারণ আছে, কারণ আপনাদেরকে একটু বোঝানো দরকার। আপনারা একটা কল্পনা করে দেখবেন জায়গাটা কেমন, আপনাদের এই কল্পনায় নিয়ে আসার জন্য। তো যাই হোক, তো এই হচ্ছে তানভীরদের নানা বাড়ি। তো তানভীরের নানা বাড়িতে একবার একটা অনুষ্ঠান হলো, 1997 সালের কথা। তো তানভীরের নানা তার মেয়ের জামাইকে দাওয়াত করলেন, তার সর্বশেষ যেই মেয়ের বিয়ে হয়েছে তার জামাই, এবং সেই মেয়ে এবং মেয়ের জামাইকে আনলেন দাওয়াত দিয়ে, এবং সাথে অন্য মেয়েদেরকেও দাওয়াত দিলেন। তো বাড়িতে বেশ উৎসব মুখর একটা পরিবেশ, সবাই আসছে। তো এই উৎসব মুখর পরিবেশে সবচাইতে আনন্দে আছে বাচ্চারা, মানে বাচ্চা এবং কিশোর কিশোরী যারা ছিল, সব কাজিনরা, তারা একত্র হতে পারছে এবং তারা একসাথে টাইম কাটাতে পারতেছে। অনেকদিন পর একসাথে সবাই গল্প গুজব আড্ডা হচ্ছে তাদের মধ্যে, মানে বয়স অনুযায়ী আর কি, এক একটা ব্যাচে ভাগ হয়ে গেছে। তো তানভীর কিন্তু তখন অনেক ছোট, মানে একেবারেই ছোট, সে এগুলো তার রিকল করার মতো অবস্থায় নেই। সেই ঘটনাটা শুনছে তার বড় বোন জান্নাতের কাছ থেকে। তো যাই হোক, সবাই এরকম করতেছে। তো তানভীর তার এক কাজিনের নাম লিখছে, মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু মানে অ্যাকচুয়ালি ওই নামগুলো ইউজ করতেছি না, আমরা এখানে সেটাকে ডিফারেন্ট করে দিই, ছদ্মনাম দিচ্ছি। তানভীরের এক কাজিন ছিল, নাম হচ্ছে রাফাত। তো রাফাত দেখতে মাশাআল্লাহ বাচ্চা হিসেবে অনেক সুন্দর ছিল, কিশোর বয়সী সে। তো তাকে তার মা সবসময় আগলে রাখতো এই সুন্দর দেখে, কারণ মানুষজন বলতো নজর লাগবে ইত্যাদি ইত্যাদি। আরো মানে তখনকার সময় কিন্তু আর একটু যারা মানে শহরের বাইরে থাকতো তাদের মধ্যে কিন্তু অনেক কিছু প্রচলিত ছিল, সুপারস্টিশনস এন্ড এইসব। আর এমনিও ধর্মীয় ভাবে বলা হয় যে মানুষের নজর কিন্তু লাগে, ইভেল আই যেটা। তো এটাই শুনে তানভীরের খালা খুব আগলে রাখতো রাফাতকে, তিনি সবসময় ছেলেকে একটু আগলে রাখতেন। তো যাই হোক, এখন যেহেতু নানা বাড়ি আসছে, তো খুব আনন্দের ব্যাপার, সব কাজিনদের সাথে খেলতেছে, তো খেলাধুলা হচ্ছে, বেশ বিজি টাইম যাচ্ছে। তো
বিকালের দিকে, পড়ন্ত বিকেল, তখন এই রাফাত আর অন্যান্য ওই সমবয়সী যারা কাজিন আছে তারা খেলতে খেলতে একেবারে চলে গেল নিজেদের উঠোন থেকে বাইরে, একেবারে জমিদার বাড়ির যে আঙিনাটাতে। সেখানে যে খেলছে, এখন তাদের কি খেলাধুলা হবে, বিভিন্ন রকমের খেলা হয় বাচ্চাদের তো। কিশোর বয়সে বিভিন্ন রকমের খেলা হয়, বরফ পানি, কানামাছি, তারপর এই লুকোচুরি খেলা। এটা তো লুকোচুরি খেলার কথা তারা প্ল্যান করলো। তো যখন বলতেছে যে আমরা লুকোচুরি খেলি, কেন জানি তাদের কাছে মনে হলো, মানে বাচ্চারাই পরবর্তীতে এটা বলছে যে তাদের কাছে কেন জানি মনে হচ্ছে যে চারিপাশটা কেমন জানি আনন্দমুখর হয়ে উঠছে। এটা তাদের কাছে ফিল হয়েছে, তাদের সবার মনে বেশ এই খেলাটার কথা যখন উঠলো যে আমরা লুকোচুরি খেলি, মনে হলো যে তাদের মনের মধ্যে একটা আনন্দ বয়ে গেল। এবং এটা কেন হলো তারা কিন্তু বুঝতে পারেনি। তারা বলছে যে ওই সময় আমরা যখন এই লুকোচুরি খেলার প্ল্যান করলাম, কেমন জানি মনে হলো যে পুরো এই কম্পাউন্ডটাই তাদেরকে মানে আগ্রহ জোগালো এটা খেলার জন্য। কেমন জানি মানে এটা একটু অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, তো প্ল্যান হলো যে যেটা হয় লুকোচুরি খেলায়, টিলো এক্সপ্রেস, যেটাকে আমরা ছোটবেলায় আমরা ঢাকায় বলতাম টিলো এক্সপ্রেস। তো একজন গিয়ে ফার্স্টে তারা নিজেরা একটা বেট করবে, এটার মধ্যে একজন হবে হারবে, যে তাকে বলে চোর খেলার মধ্যে। তো সে গিয়ে যেটা করতে হয়, চোখ বন্ধ করে কোথাও গুনতে হবে, 1 থেকে 10 বা 1 থেকে 20 এরকম গোনার সিস্টেম থাকে। তো সে গুনবে, সে গোনার পরে সবাই এর মধ্যে লুকোবে, এবং লুকোনোর পরে সে খুঁজে বের করবে। তার যখন গোনা শেষ হবে, সে যখন গুনতে থাকবে তখন কিন্তু সবাই লুকোনো শুরু করবে এদিক ওদিক। আর সে তার যখন গোনা শেষ হবে তখন সে শুরু করবে খোঁজা, খুঁজে বের করবে। এক একজনকে যখন সে ফাইন্ড আউট করবে তখন কিন্তু এক একজন ধরা খেয়ে যাচ্ছে। এরকম করে কিন্তু তার সবাইকে খুঁজে বের করতে হবে। এই খেলার নিয়ম আপনারা অনেকেই খেলেছেন, এটাই ছিল সেই টিলো এক্সপ্রেস খেলার নিয়ম, এবং এরকমই তারাও করলো। তো সেই বেট হলো, তো বেটের মধ্যে হেরে গেল হচ্ছে সেই রাফাত দেখা গেল যে ওই সেই বারবার মানে বিভিন্ন আউট হয়ে যাচ্ছে, তার মধ্যে সেই হলো শেষ পর্যন্ত চোর। তো রাফাত যখন চোর হয়েছে, মানে তাকে খুঁজতে হবে সবাইকে, তো বললো যে ঠিক আছে, তো তোমাকে যেটা করতে হবে, এইখানে চোখ মানে উঠোনের মধ্যে চোখ বন্ধ করে লাভ নাই, তুমি দেখবা। তো সে বলছে না আমি দেখবো না, কিন্তু ওনারা বলছে না তুমি দেখবা, এটা বিশ্বাস করি না আমরা। তুমি এখানে যাও, ওই যে একটা ঘর আছে, ওই যে কর্নারের দিকে একটা ঘর আছে। বাচ্চারা সবাই কিন্তু এই বাসা সম্বন্ধে, বাচ্চাদের মধ্যে কিন্তু ধারণা কম, তারা জানে পুরো বাড়ি, জমিদার বাড়ি, তাদের পূর্বপুরুষদের এখানে বাড়ি ছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা কিন্তু ভৌতিক ব্যাপারটা এত এইভাবে অনুধাবন করে নাই। তো তারা বললো যে ওই কর্নারের রুমটায় তুমি যে ওইখানে ভেতর থেকে গুনবা, সাউন্ড করবা, এর মধ্যে আমরা পলাবো বিভিন্ন জায়গায়। তো ঠিক আছে, রাফাতকে পাঠাই দেওয়া হলো কর্নারের রুমে। রাফাত চলে গেল। তো রাফাত যাওয়ার সময় একটু ভয় পাচ্ছিল, পেছন ফিরে তাকাচ্ছিল বারবার সবার দিকে। বলছে এইভাবে তাকাস কেন? বলে যে না ওই রুমের মধ্যে কে আছে, কিচ্ছু নেই, যা গুন, তুই গুনবি চুপচাপ, আর তাকাবি না কিন্তু এদিকে। তো যাই হোক, রাফাত আস্তে আস্তে উঠে গেল। বাসাটা তো এরকম যে কয়েকটা সিঁড়িতে উপরে উঠতে হয়, তারপর একটা করিডোর দিয়ে রাফাত একলা গেছে, যে ওই ঘরের সামনে দাঁড়াইছে। ঘরটা তার কাছে দেখে একটু ভয় লাগতেছিল রাফাতের কাছে, কারণ দরজাটা খোলা এরকম মেলা, কিন্তু ভেতরে কেমন জানি একটা অন্ধকার কোমট এনভায়রনমেন্ট, মনে হচ্ছে যে ভেতরে কেউ আছে, এরকম রাফাতের ফিল হচ্ছিল। তো এইসব জিনিস কিন্তু পরে রাফাত বলছে, মানে রাফাতের মুখের ভাষ্য এগুলা। তার কেন জানি মনে হচ্ছিল ভেতরে কেউ আছে, তাকে মানে সে গেলে দেখতে পাবে। তো সে ইতস্তত করতেছে, আবার তাকালো বাইরে, আবার তার কাজিনটা হাত দিয়ে দেখাচ্ছে তাকে ভিতরে যেতে। তো রাফাত মানে কিছু চিন্তা না করে ঢুকে গেল রুমে। তো রুমটা অন্ধকার, আলো আধারিতে ভরা। তো সে এক পাশে গিয়ে গোনা শুরু করলো, 1, 2, দেয়ালের দিকে তাকায়। আর সে অনেস্ট ছিল, সে দেখবে না, মানে ওই সময় বাচ্চারা আসলে অনেস্টি থাকে, খুব কম বাচ্চাই আছে যে চুরি করে দেখে। তো যাই হোক, এরকম গোনা শুরু করলো, 1, 2, 3 এরকম গুনতেছে। তো এর মধ্যে সবাই পলানো শুরু করলো। তো সবাই যখন লুকানো শুরু করছে, সবাই লুকায় যাচ্ছে। তো এরকম 6, 7, তার 10 পর্যন্ত গোনার কথা আর কি, 10-এর মধ্যে লুকাইতে হবে। তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং ছিল 10 গোনার মধ্যে লুকাইতে হবে। তো ওই টাইমটা আসলে এক্সটেন্ড হয়, যে মানুষকে কত দূর পর্যন্ত যেতে পারবে প্যারামিটার বলে দেয়, যে এই এতটুকুর মধ্যে লুকাইতে হবে। তো ওদের প্যারামিটার ছোট ছিল, 10 পর্যন্ত গোনার কথা। তো সেই যখন 1, 2, 3 করে 6 না 7-এ একটু সময় নিয়ে গোনে, 6 বা 7-এর পরে কিন্তু কেউ আর তার এই কল শুনে নেই। তো যাই হোক, সবাই লুকায় পড়ছে এর মধ্যে, বিভিন্ন জায়গায় লুকায় বলতেছে নিজেরা, মানে যে যার মতো ভাবতেছে। আবার অনেক সময় টিম করেও লুকায়, 2 জন একসাথে লুকায়, এরকম আছে। তো তখন তারা বলতেছে যে এই তো দুষ্ট, ও 10 গুনলো না, এরপর চুপ করে আছে, ও নিশ্চয়ই এরপরই বের হয়ে গেছে রুম থেকে, দেখতেছে। তো সবাই ঘাপটি মেরে আছে নিজের মতো। এর মধ্যে অনেক সময় পার হয়ে যাচ্ছে।
তো ওরা কিন্তু পরন্ত বিকালের দিকে খেলা শুরু করছিল। তো লুকায় থাকতে থাকতে একসময় ধৈর্যচ্যুতি ঘটলো এদের, কারণ বুঝতেছে এখান থেকে তারা বিভিন্ন জায়গায় লুকাইছে ওই বাড়ির, সেই পুরনো বা জমিদার বাড়ির, কেউ এই দেয়ালের পেছনে, কেউ অন্য রুমের কর্নারে, এরকম। তো ওদের মধ্যে একজন বেশ ভয় পাওয়া শুরু করলো। সে মানে একা লুকাইছিল একদম এই পাশের একটা ঘরে, এবং সে এখান থেকে দেখতেছিল যে আলো কমে যাচ্ছে এবং অনেক সময় গেছে, কিন্তু কেউ কিন্তু বের হয়ে আসতেছে না। তো ও আসলে ভয় পেয়ে গেছে, কারণ হচ্ছে ওর কাছে কেন জানি মনে হলো তার রুমের মধ্যে কেউ আছে, মানে মানে তার সে যে রুমের মধ্যে আছে কেউ একজন আছে, এবং একসময় সে শুনলো চাপা একটা হাসির শব্দ, মনে হচ্ছে ভারী কোনো কণ্ঠে কেউ চাপা হাসি দিছে। বড়রা ছোটদের দুষ্টুমি দেখলে যেভাবে হাসে ওরকম। তো সে এরকম কেঁপে উঠছে, কেঁপে উঠে পিছনে তাকাইছে। তার কাছে মনে হচ্ছে যে অন্ধকার কোণটা, মানে ঘরের যে কোণাটা একদম কর্নার, দুই দেয়াল যেখানে মিশছে, ওই কর্নারে অন্ধকারের মধ্যে কেউ বসে আছে এরকম মনে হচ্ছে। সে দেখতে পাচ্ছে না, কিন্তু তার কাছে মনে হচ্ছে। তো ভয় পাইছে সে তাড়াতাড়ি বের হয়ে আসছে, কারণ সে চিন্তা করছে যে আমি ধরা পড়লে পড়বো, অসুবিধা নাই, আর বাইরে তো অন্ধকার। মানে তখন অলরেডি মানে আলো একদম পড়ে গেছে, মানে যেই সময়টা মানে গোধূলির সময় যেটাকে বলে এরকম সময় হয়ে গেছে। তো সে বের হয়ে আসছে, বের হয়ে এসে দেখতেছে কেউ নাই, পুরো খালি, করিডোর খা খা করতেছে, এই পাশে উঠান খালি। তো সে সবার নাম ধরে ডাকা শুরু করলো, এই অমুক অমুক বের হয়ে আসো, ওর তো কোনো খবর নাই, রাফাত কাউরে খুঁজতেছো না, কি ব্যাপার, কাউরে তো ধরলো না, এতক্ষণ হয়ে গেছে। তো সে যখন চিল্লাইতেছে কর্নারে, তারপর দেখলো যে কয়েকজন বের হয়ে আসছে, পুরো এই দেয়ালের এই পাশ থেকে ওইখান থেকে কয়েকজন আসছে। তো তারা সবাই মিলে আবার গেল ওই তাদের ওই বিল্ডিং এর পিছনে, দেখলো যে ওরা 2-3 জন ছিল, তারাও 2 জন, মানে তারা ব্যস্ত হয়ে গেছে, লুকাচ্ছিল গাছের পিছনে, কিন্তু বের হয়ে আসলো। বের হয়ে আসার বললো যে কি হয়েছে, মানে বলে যে রাফাত তো দেখতেছি না, কাউরি তো খুঁজে নেই, কোথায়, তোমরা কেউ দেখছো রাফাতকে? বলে না, বলে এই দেখো অন্ধকার হয়ে যাচ্ছে। তো সবাই যখন একসাথে হয়েছে, প্রায় 5-7 জন ছেলে, তো তাদের মধ্যে থেকে আরো একজনকে পাইতেছে না তারা, সে কোথায়। তো ওকে খুঁজতে খুঁজতে তারা ওই পুরা যে জমিদার বাড়ির কম্পাউন্ডের পিছন দিকে চলে গেছে। এটি কিন্তু অন্ধকার খুব দ্রুত নেমে আসতেছে। তো দিয়ে দেখতেছে ওইখানে মানে ওরা দেখতেছে যে কবরস্থান এখানে শুরু হয়েছে। তো কবরস্থানে ওখানে দিয়ে জোরে জোরে ডাকা শুরু করলো, ওর নাম ধরে, রাফাতের নাম ধরো, 2জনের নাম ধরে ডাকতেছে। তো দেখা গেল যে 2-3 বার ডাকার পর একসাথে ডাকতেছে। তো ওই ছেলেটা বের হয়ে আসছে, সে বের হয়ে আসছে একদম, তার মানে মনে হচ্ছে ঘুম ঘুম। তো ওর বলতে হাত দিয়ে ডাকছে, এদিকে আসো তাড়াতাড়ি। তা আসলো, আসার পর কি হয়েছে তোমার? বলে আমি তো প্রায় ঘুমাই গেছিলাম এখানে। কোথায়? বলে যে ওই কবরের পিছনে, কবরটার পিছনে লুকায়। বলে এটা কোনো কথা নাকি, তুমি কেন ওইদিকে লুকাইছো? বলে যে আমি বসে আছি লুকায় থাকতে থাকতে, কবরস্থানে কেন গেছে দূর, আমরা যাতে খুঁজে না পাই। যাক, রাফাতকে তো পাইতেছি না। তো যাই হোক, সবাই মিলে আসছে। এখন অনেকক্ষণ তারা রাফাত ডাকাডাকি করলে, এর মধ্যে কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো তারা আর দূরে গেল না, একেবারে বাসায় চলে আসলো। এসে বাসায় এসে সবাইকে বলতেছে যে এরকম আমরা রাফাতকে খুঁজে পাইতেছি না, কি হয়েছে? তখন জিজ্ঞেস করলো, রাফাতের মা আসছে দৌড় দিয়ে, কি হয়েছে? বললো যে এরকম টিলো এক্সপ্রেস খেলতেছিলাম, রাফাত তো হারছে, চোর হয়েছে, ও গুনতেছিল, তারপর আরও আছে না, কোথাও নাই। বলে কোথায় গুনতেছিল? রাফাতের মা বলে যে বলতেছে কোথায়, বলে ওই রুমে। তো তিনি যখন শুনছে ওই রুমের কথা, তখন নাকি তিনি সাথে সাথে মূর্ছা গেছেন, মানে পড়ে গেছেন। তো অন্যান্য মুরব্বীরা এসে ধরছে তাড়াতাড়ি। তা জিজ্ঞেস করলো কি হয়েছে, তাকে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছে যে এরকম এরকম। তো তারা হচ্ছে রাগ করে উঠলো, বলে তোদের কে বলছে ওখানে যাইতে, আর ওইখানে কেন পাঠাইছিস রুমে, ওই রুমে কেন পাঠাইছিস? তখন আমরা কি জানি ওই রুমে কি পাঠাইছি। এদের মধ্যে তারা সুন্দর শুনতেছে যে নিজেদের মধ্যে কথা বলা, বলে মাস্টার সাহেব শুনতেছে। তো মাস্টার সাহেব শুনে তারা বলছে কি মাস্টার সাহেব কি? তো আচ্ছা বাচ্চাদেরকে বলো না সরানো এখানে। তো সরাই নিল। তো যাই হোক, এটা ব্যাপারটা হচ্ছে যে ওইখানে একজন টিচার থাকতো। তো ওই টিচার পরবর্তীতে কোনো একটা কারণে কোনো কারণে তাকে ওখানে শাস্তি দেওয়া হয়েছিল জমিদার বাড়িতে, এবং অনেকেই মনে করতো যে ওই টিচারের যে প্রেতাত্মা সেখানে আছে সেটা অনেকে বিশ্বাস করতো। এবং কিন্তু সত্যিকার অর্থে যারা এখানকার যারা হুজুর ছিলেন তারা বলছেন যে এটা আসলে জিন, এটা কোনো প্রেতাত্মা না, এই টুকিটাকি যে মানুষকে দেখা দেয় ইত্যাদি ইত্যাদি, এটা কোনো জিন, এটা কোনো মাস্টারের আত্মা না বা টিচারের আত্মা না। কিন্তু মানুষ কিন্তু মনে করতো, অনেকে এরকম মনে করতো, কারণ ওই যে টিচারের মতো সেজে বা টিচার অনেকেই ফিল করতো যে ওখানে হাঁটা চলা করতেছে, বা ওই ঘরের মধ্যে থেকে টিচারের কণ্ঠ শুনতো গেলে, অনেকে পায়ে দিয়ে যাচ্ছে হঠাৎ করে, মানে একলা ভর দুপুরে মানুষ যাচ্ছে, কেউ শুনতেছে যে ভেতর থেকে টিচার কথা বলতেছে বা পড়া বুঝাচ্ছে কাউকে, এরকম। তো গিয়ে দেখতো নাই, আবার অনেকে এরকম শুনতো। তো যাই হোক,
তো এরকম কথাবার্তা হচ্ছে বাসার মধ্যে, কই গেল। তো যেহেতু এখানে ওই রুমের মধ্যে ঢুকেই সেই হয়েছে, যারা বড় মানুষ মুরব্বী তারা ওখানে বের হয়ে যায় একেবারে রাতের বেলা। তখন ওই জমিদার বাড়ির ওই বিল্ডিং এর মধ্যে তো তখন কারেন্ট ছিল না, কারণ ওইটা একেবারে অংশ, ওখানে মানুষ থাকে না, কিভাবে যাবে। বাসা থেকে হারিকেন, টর্চ লাইট এগুলো নিয়ে গেল, গিয়ে পুরো ওই জায়গায় সার্চ করলো, দেখলো যে ওই রুমের মধ্যে কেউ নাই, পুরা রুম ফাঁকা, মানে রুম ফাঁকা, খা করতেছে, রুমের মধ্যে কেউ নাই। পুরা খুঁজলো, উপরতলা খুঁজলো, নিচতলা খুঁজলো, আর রাফাতের নাম ধরে রাখলো, নাই, একদম নাই। তো রাফাতের নানাও তো পাগল হয়ে গেছে, তার মা তো একবার ওই যে মূর্ছা গেছে, তারপর পানি দিয়ে তার হুশ আনছে, সে প্রলাপ বকতেছে ছেলের জন্য। তো সবাই খুব টেন্সড, কি করবে বুঝতে পারতেছে না, চিন্তা করতেছে যে থানায় খবর দিয়ে পুলিশকে বলবে নাকি যে এখানে ছেলেকে পাচ্ছে না। তো পুলিশও মানুষকে শান্ত 24 ঘন্টা সময় নেয় মিসিং পার্সন ধরতে, কিন্তু তারপরে এখানে যে ছোট বাচ্চা, এই জন্য চিন্তা করছে। এবং তানভীরের নানারও মোটামুটি প্রভাব ছিল, সেখানে প্রভাবশালী মানুষ। তো যিনি চিন্তা করছেন যে থানায় বলবেন, প্রিপারেশন নিচ্ছে, বাসার থেকে মানুষ পাঠাইছেন থানায় যায় বলতে যে ছেলে এখান থেকে হঠাৎ করে হাওয়া হয়ে গেছে। তো বাসার মানুষ গেছে থানায় খবর দিতে, আর মসজিদেও খবর পাঠিয়েছেন হুজুরকে আনতে। তো যাই হোক, এর মাঝে আসলো দারোগা সাহেব আসার আগেই হুজুর আসলো। এসে হুজুর আরেকজনকে সাথে তো ওনার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসছে, আনার পর বললো যে এরকম এরকম ব্যাপার, হুজুর ছেলেকে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো হুজুর বললো ঠিক আছে, আমার সাথে আরো মানুষ আসেন, তানভীরের নানা সহ মামারা, এবং সবাই মিলে গেল। মহিলাদেরকে বললো যে খবরদার যেতে না ওইখানে, বাচ্চাদেরকে বাসায় থাকতে বললো, বাচ্চারা যেন ওইখানে না আসে। তো তারা হেঁটে গেলেন ফার্স্টে, পুরা কম্পাউন্ড একবার ঘুরলেন। হুজুর চোখ বন্ধ করে করে দাঁড়ায় দোয়া পড়তেছেন, তারপর সেই কবরস্থানের ওদিক দিয়ে যাচ্ছেন। তো সবার হাতেই এই আলো, হারিকেন, লণ্ঠন ইত্যাদি নিয়ে যাচ্ছেন তারা, প্রায় 5-7 জন মানুষ, লাঠি আছে হাতে। তো এরকম দিয়ে যখন পুরো কবরস্থানটাকে তারা খুঁজতেছেন বিভিন্ন জায়গায়, তো কবরস্থানে এক জায়গায় দেখলেন যে বিড়ালটা বসে আছে একটা কবরের পাশে, এরকম বেশ বড় বিড়াল। তো ওরা সবাই কিন্তু আসছে, এতগুলো মানুষ দেখে কিন্তু বিড়ালটা ওখান থেকে সরে নাই, তার চোখ জল করতেছে। তো হুজুর সবাইকে হাত দিয়ে এরকম দাঁড়া করায় কাছে যে মানে বিড়ালটা থেকে বেশ কাছাকাছি দূরে যেয়ে তিনি দোয়া পড়তেছেন, চোখ বন্ধ করে দোয়া পড়তেছেন। তো বেশ অনেকক্ষণ দোয়া পড়ছেন, দোয়া পড়ার পর হুজুর বলতেছে তোমরা আসো। তারা সবাই হাঁটা দিল কবরস্থান থেকে বের হয়ে। বিড়াল কিন্তু ওখান থেকে সরলো না, বিড়ালটা কিন্তু ওখানেই বসে আছে। নর্মালি কিন্তু মানে যে কোনো বিড়াল এরকম সিচুয়েশনে থাকেই না এতগুলো মানুষের জন্য। তো যাই হোক, তারা কবরস্থান থেকে বের হয়ে ওই রাস্তা ধরে, মানে একেবারে অন্ধকার রাস্তা, ওইটা ধরে ওই সেই হ্যারিকেনের আলোতে যা দেখা যাচ্ছে, লণ্ঠন হ্যারিকেন এগুলোর আলোতে একেবারে হাঁটতে হাঁটতে হুজুর সবাইকে লিড দিয়ে নিয়ে গেলেন একেবারে পুকুরের পাশে। পুকুর কিন্তু একদম নিস্তব্ধ, গাছের পাতাগুলো নড়তেছে, এবং এর মাঝে বেশ মানে মেঘলা হয়ে গেছে আকাশ, মেঘ ডাকা শুরু হয়েছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। এবং এর মাঝে আকাশে বিজলিও চমকাইলো কয়েকবার। তো হুজুর ওখানে দাঁড়িয়ে জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন, বিশেষ কোনো দোয়া তিনি পড়া শুরু করলেন। তো যখন পড়তেছেন, ওনার সাথে হাফেজ সাহেবকে তিনি বলছেন এখানে একই সাথে পড়তে আর কি। তো দুজন মিলে পড়তেছেন। তো একটু পরে খুব আশ্চর্যজনক ভাবে আবহাওয়াটা বেশ চেঞ্জ হয়ে গেল। এখানে মনে হচ্ছে যে একবারে ঝড় বৃষ্টি এখনই আসবে, এরকম অবস্থা। আকাশ ঘুম ঘুম বেশি করা শুরু করলো, মনে হলো যে মেঘগুলা একত্রিত হয়ে যাচ্ছে ওই জায়গায়। এবং হুজুরের সেই তেলাওয়াত আরো জোরে হচ্ছে, মানে আরো উচ্চ স্বরে করতেছেন তিনি। এই সময় হঠাৎ করে দেখলেন যে আকাশ থেকে মনে হলো একটা মানে একেবারে বিদ্যুতের মতো এসে, ওখানে তাল গাছ ছিল 3টা, ওই তাল গাছের গোড়ার মধ্যে টাম করে পড়লো এই বাদের মতো, এবং ওই গোড়ার মধ্যে আগুন ধরে গেল। তাল গাছের গোড়ায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো, আর তারপরে থপ করে পানিতে কিছু একটা পড়লো উপর থেকে এসে, বেশ জোরে। মনে হলো যে একটা বেশ জোরে একটা মানুষের মতো এসে থপ করে পানিতে পড়ছে, পানি একেবারে ছিটকায় উঠছে উপর দিকে পুকুরের। তো পড়ছে যে তখন তারা খেয়াল করতে যে পানিতে পড়ছে, সে হাত দিয়ে এরকম করে পানি নাড়াচ্ছে, মানে হাবুডুবু খেতেছে, পানিতে ডুবে যাবে। তো সবাই বুঝলো, মানে পরিবারের সবাই বুঝলো এটা রাফাত পড়ছে উপর থেকে, কোনো জায়গাতে, কোনো তাল গাছের উপর থেকে বা কোনো জায়গা থেকে ওখানে তাকে ফেলা হয়েছে, মানে উপর থেকে ফেলা হয়েছে রাফাতকে পানির মধ্যে। সে ডুবে যাচ্ছে ওখানে, সে হাত পা নাড়তেছে, ডুবে যাচ্ছে আর কি। তো এই সময় রাফাতের মামা 1 সেকেন্ডে কোনো চিন্তা না করে সে দৌড় দিয়ে যে স্প্রিং এর মতো লাফ দিল পুরো পুকুরের মধ্যে টপাস করে, এবং সে সাঁতরায় যাচ্ছে। তো তিনি যখন সাঁতরায় যাচ্ছেন, দেখলেন যে রাফাতের নানিও পেছন থেকে চলে আসছিল ওইখানে। তো নানি যখন চলে আসে, তখন তিনিও মনে হচ্ছে যে পানিতে নেমে যাবেন এরকম আর কি। তখন ওই হুজুরের সাথে যিনি ছিলেন, আরেকজন আলেম ছিলেন, হাফেজ সাহেব, তিনি ওনাকে বলছেন যে এই খালা আপনি যান না ওখানে, আপনি যান না এখন,
আপনি গেলে কিন্তু বিপদ হবে। আপনি পিছনে যান, আপনি পিছনে, আপনাকে আসছেন কেন এখানে, পিছনে যান, আপনি শরীর বন্ধ করেন করে পিছনে যান, এখানে থাকেন না। তাই বলে তিনি চুপ করে আছেন। তো একটু পরে দেখলো যে সাতরায় খুব দ্রুত রাফাতের মামা বা তানভীরের মামা সাতরায় দ্রুত চলে গেলেন ওখানে, গিয়ে রাফাতকে ধরলেন, মানে সে ডুবে গেছিল, তিনিও ডুব দিয়ে ধরলেন, ধরে তারপর তিনি মানে টেনে নিয়ে আসতেছেন, মানে ডুবন্ত মানুষকে যেভাবে টেনে আনে ধরে, তো এনে একদম পাড়ে উঠছেন, হাঁপাচ্ছেন, তো এনে উঠাইছেন, দেখছেন যে আসলে রাফাতই ওখানে পড়ছিল। তো তাকে তুলে ধরে এরকম করে পরে নিয়ে আসা হলো। আনার পর বুঝতেছে যে তার হার্টবিট আছে, মানে সে শ্বাস নিচ্ছে কিন্তু অচেতন। তো ওই অবস্থায় হুজুর বললেন যে নিয়ে আসেন তাড়াতাড়ি। তো যখন তারা আসতেছে ওই রাস্তা ধরে একদম কবরস্থানের পাশ থেকে, তখন কিন্তু কবরস্থানের মধ্যে মনে হচ্ছে কারা কানা ঘুষা করতেছে, কথা বলতেছে, এরকম একটা অবস্থা, মানে বেশ ভয়ঙ্কর একটা অবস্থা। মনে হচ্ছে সেখানে মানুষজন কিছু কথা বলতেছে, মানে নিজেদের মধ্যে। খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, মানে